নিজের ওপর প্রচণ্ড পরিমাণে ঘৃণা হচ্ছে শৈলীর। ইচ্ছে করছে নিজেকে আঘাত করতে। আচ্ছা, সে যদি এখন নিজের অস্থিরতা কমাতে নিজেই নিজের মাথায় আঘাত করে, তাহলে কি মানুষ তাকে পাগল বলবে? সে কি আসলেই পাগল হয়ে যাচ্ছে, নাকি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলছে? কংক্রিটের ওপর দাঁড়িয়ে নাক টেনে টেনে সব চিন্তা করছে শৈলী। কয়েক ঘন্টার মধ্যে এসব কি হয়ে গেল কিছুই বুঝল না সে। চোখের পলকে সব কিছু যেন ধ্বংস হয়ে গেল। শৈলী ভেবেছিল, সে আসলেই ভেবেছিল, যখন নাসিরুল তালুকদার তাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, তখন হয়তোবা নিশান আত্মসমর্পণ করবে, হয়তো বলবে, ঠিক আছে, আমি মিমিকে বিয়ে করতে রাজি। কিন্তু না, নিশান তার সিদ্ধান্তে অটল। নিজের ব্যক্তিত্বকে কবর দেয়নি সে। কোনো কথা না বলে শুধু মুচকি হাসি দিয়ে শৈলীর হাতটা ধরেছিল। তৎক্ষণাৎ রিমিকে উদ্দেশ্য করে শুধু কিছু বাক্য ছুঁড়েছিল। রিমি, এই ব্যাগটা ধর। আমার ঘর থেকে আমার জামা কাপড়গুলো এনে এই ব্যাগের মধ্যে ভরে দে। শৈলীর রুমে যাওয়ার দরকার নেই, কিন্তু আমার রুমে যেসব জিনিসপত্র আছে সব আমার নিজের টাকা কেনা, তো সেসব নিয়ে যাচ্ছে। রিমিও বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে নিশানের ঘর থেকে নিশানের সমস্ত জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিশানের হাতে দিয়ে দিয়েছিল। খাদিজা তালুকদার এবং রাশিদা তালুকদার শুধু চোখ বড় বড় করে দেখেই যাচ্ছিল, কিন্তু কেউ কিছুই বলতে পারছিল না। শৈলী তো অবাক হয়ে তাকিয়েছিল নিশান নামক এই অদ্ভুত মানবটির দিকে, যার মধ্যে কোনো রকম চিন্তা নেই। না হলে কি পারত, সে কি পারত সেই সময় সবার সামনে দিয়ে শৈলীর নেতিয়ে পড়া হাতটা শক্ত করে ধরে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে আসতে? একবারও পিছু ফিরে তাকায়নি লোকটা, শুধু খাদিজা তালুকদারকে উদ্দেশ্য করে বলেছে, ভালো থেকো মা, আমার কথা মনে পড়লে শৈলীর নাম্বারে কল দিও। তখনকার কথা মনে পড়ে আবারও চোখের পানি ফেলল শৈলী। সেখান থেকে আসার কয়েক ঘন্টা হয়ে গিয়েছে। আজ এই মুহূর্তে শৈলী সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, যেই জায়গাটাতে নিশান একদিন তাকে এনেছিল আর তার কানে নীলকণিকা নামক ফুলটি গুজে দিয়েছিল। সূর্য ক্রমশ ঢলে পড়ছে পশ্চিম আকাশে। দিনের শেষ আলো রক্তিম আভাস ছড়িয়ে দিচ্ছে দিগন্তের ওপারে। শহরের ব্যস্ত সড়ক থেকে খানিক দূরে সেই পুরনো ব্রিজের রেলিংটা ধরে দাঁড়িয়ে আছে শৈলী। তার চারপাশে গাড়ির হেডলাইটের ঝলকানি, মানুষের কোলাহল, নদীর তীরে ভিড় করে থাকা নৌকাগুলো, সবকিছু যেন একসঙ্গে মিশে এক বিষণ্ণ সন্ধ্যার চিত্র আঁকছে। শৈলী থম মেরে দাঁড়িয়ে আছে, বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে। গাঢ় বেগুনি আকাশের নিচে সে যেন নিঃশেষ হয়ে গেছে। সময় কখন বিকেল থেকে সন্ধ্যায় গড়ালো বুঝতেই পারেনি। তার মাথায় এখনও ঝিম ধরানো শব্দ ভাসছে, নিশানের সেই দৃঢ় কণ্ঠস্বর, তার শক্ত হাতের স্পর্শ এবং সেই কথা, আমি নিশান তালুকদার, আর কখনো এই বাড়িতে পা রাখবো না। নিশান হাতের দিকে তাকালো শৈলী। এই হাতটাই নিশান শক্ত করে ধরেছিল, সবার সামনে দিয়ে বেরিয়ে এসেছিল। অথচ এখন এখন সে একা দাঁড়িয়ে আছে এখানে। নিশান কোথায় গেছে তা জানে না। সে কিছু বলেনি, শুধু বলেছিল, এখানে একটু দাঁড়া, আমি আসছি। তারপর নিশান কোথায় চলে গেল, কেন চলে গেল, সে কি আদৌ ফিরে আসবে? শৈলীর কণ্ঠ শুকিয়ে গেছে। ভেতরে এক ধরনের শূন্যতা ক্রমশ তাকে গ্রাস করছে। নিজেকেই এখন অচেনা লাগছে। এই অনুভূতির নাম কি? ভয়, দুশ্চিন্তা, নাকি হারিয়ে ফেলার আতঙ্ক? পায়ের নিচে ব্রিজের পুরনো কংক্রিটের ফাটলগুলো লক্ষ্য করল সে। ভাঙ্গা অংশের পাশেই নিচে গভীর নদী কালো জলরাশির মতো কিলবিল করছে। কোথাও একটা ঘড়ির কাঁটা যেন বাজছে ধীরে ধীরে। সন্ধ্যা গাঢ় হচ্ছে, বাতাস ঠান্ডা হয়ে আসছে, কিন্তু নিশান এখনও ফেরেনি। তখনই পিছন থেকে ভরাট কণ্ঠ ভেসে আসলো, তোর কি চোখের পানি বেশি হয়ে গিয়েছে? ছেচকাতনে মেয়েদের মতো কাঁদছিস কেন? সংবিত ফিরে পেয়ে তৎক্ষণাৎ পেছনে তাকালো শৈলী। এই তো মানুষটা ফিরে আসলো তবে। কিন্তু নিশানের হাতে একটা প্যাকেট দেখে অবাক হয় সে। নিশান চলে যাওয়ার আগে নিশানের গায়ে সাদা শার্ট আর ব্যাগটা শৈলীর কাছে দিয়ে গিয়েছিল। সেই শার্ট এখন শৈলীর গায়ে পেঁচানো, মূলত ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা। এমন সময় নিশানের এমন কথা শুনে শৈলী আবারও ঠোঁট উল্টাল।
আরও বেশি কান্না পেল, কিন্তু কিছু বলল না। নিশান ধীরে ধীরে এগিয়ে আসলো, হাতে থাকা প্যাকেটটা ব্রিজের রেলিংয়ের ওপর রাখলো। তারপর একটু কাছে গিয়ে শৈলীর গায়ে থাকা শার্টটা ভালো করে জড়িয়ে দিল। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে নিশান যখন বুঝল এই শার্টটা শৈলীর ঠান্ডা কমাতে মোটেই উপযুক্ত নয়, তখন শার্টটা খুলে নিল। শৈলীর সাথে সাথে কুর্তির হাতাগুলো ঠিক করতে শুরু করলো। নিশান এবার নিচে রাখা ব্যাগটা থেকে নিজের একটা শাল বের করলো। নিশান কোনো কথা না বলে শালটা নিয়ে শৈলীর কাঁধে জড়িয়ে দিল। উষ্ণ কাপড়ের স্পর্শে শৈলী কিছুটা হলেও স্বস্তি পেল, কিন্তু নিশানের মুখের দিকে তাকিয়ে তার অভিব্যক্তি বুঝতে পারল না। নিশান স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা চিন্তার রেখাগুলো শৈলীর দৃষ্টি এড়ালো না। আপনি কোথায় গিয়েছিলেন? কণ্ঠটা খুবই মৃদু ছিল, কিন্তু নিশান শুনতে পেল। নিশান গলায় খসখসে ভাব এনে বলল, সিগারেট খেতে গিয়েছিলাম। শৈলী এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। নিশান মিথ্যা বলছে এটা সে বোঝে। সে যে কখনোই সিগারেট শুয়েও দেখেনি তাও জানে। শুধু শুধু মানুষটা মিথ্যা বলছে, তার মানে আসল কথাটা বলতে চায় না। নিশানের চোখ কেমন যেন ক্লান্ত দেখাচ্ছে, ঠোঁটের কোণে জমে থাকা বিরক্তির রেখাটাও স্পষ্ট। কিন্তু শৈলী আর তর্ক করল না। নিশান এবার প্যাকেটটা তুলে নিয়ে শৈলীর দিকে বাড়িয়ে ধরল। এটা হাতে নে তো। শৈলী নিচের দিকে তাকিয়ে দেখল প্যাকেটের ভেতর বিরিয়ানি খা। সে বিস্মিত চোখে নিশানের দিকে তাকালো। নিশান একটু বিরক্তি নিয়ে বলল, ধরে থাকার জন্য দিয়েছে, খাবি তো? শৈলী একরকম ফুপিয়ে উঠল। আপনি কেন এসব আনলেন? আমরা তো এখন আমরা তো এখন তো আমাদের কিছুই নেই। নিশান কপাল কুঁচকে বলল, তো আরে আমরা পথে বসে যাইনি এখনো, আর তুই তো জানিস আমি এসব নিয়ে ভাবি না। খেয়ে নেই, নাহলে পরে অবসেস করবি। শৈলী তাকিয়ে রইল নিশানের দিকে। এই মানুষটা এতটা নিশ্চিতভাবে কিভাবে সব সামলে নেয়, এত বিশৃঙ্খলার মধ্যেও কিভাবে হাসে, কিভাবে এমন নির্লিপ্তভাবে তাকে শাল জড়িয়ে দেয়, বিরিয়ানি কিনে আনে। একটা দীর্ঘশ্বাস ফেলে শৈলী হাত বাড়িয়ে প্যাকেটে থাকা সিদ্ধ ডিমটা তুলে নিল। নিশান তাকে একবার দেখল, তারপর চুপচাপ পাশের রেলিংয়ে বসে পড়ল। দূরে কোথাও একটা ঘন্টা বাজল। শহরের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। নদীর ওপারে লাইটের ঝলকানিতে সন্ধ্যা আরও গাঢ় হয়ে উঠল। কিন্তু এই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা দুইজন মানুষ, তারা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। শৈলী সিদ্ধ ডিমটা নিশানের দিকে বাড়িয়ে দিল। নিশান ভ্রু কুঁচকে তাকালো। সে জানে শৈলী কোনো মতেই সিদ্ধ ডিম খেতে পারে না। তাই কথা না বাড়িয়ে নিশান শৈলীর হাত থেকেই ডিমটা মুখে পুরে নিল। শৈলী এবার নিশানের মতো রেলিংয়ের ওপর কোনো মতে বসল। জায়গাটা বড় হওয়ায় খুব একটা বেগ পোহাতে হলো না তাকে। এরপর বোতল থেকে পানি ঢেলে হাত ধুয়ে নিল। খিদে তো দুজনেরই লেগেছে। সেই দুপুর 3টার সময় সেখান থেকে চলে আসার পর আর খাওয়া দাওয়া করা হয়নি। নিশান্ত খিদের জ্বালায় কমায় চলে গেলেও কখনো মুখ ফুটে বলবে না, এটা খুব ভালো করেই জানে শৈলী। তাই শৈলী বিরিয়ানির প্যাকেটটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে সেটা দুভাগ করলো। এরপর নিশানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওই দিকটা আপনি খান আর এই দিকটা আমি খাই। নিশান ভ্রু উঁচিয়ে বলে, আমি খেতে চেয়েছে। আপনার তো খিদে পেয়েছে, দুপুরে তো আপনিও খাননি। নিশান সামনের দিকে তাকালো। সবকিছু বেশ বিরক্ত তিক্ত লাগছে তার। গলা দিয়ে খাবার নামার কথা নয়। আমি খাবো না, তুই খেয়ে নে। বেশ অনেকক্ষণ নীরব থাকলো শৈলী। বিরিয়ানির ওপর হাতটা রেখে কিছুক্ষণ কি যেন ভাবল। এরপর হঠাৎ করেই তড়িৎ গতিতে নিশানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, খাইয়ে দিলে খাবেন? নিশান এবার সত্যিই অবাক হলো। শৈলীর কণ্ঠের সেই মিনমিনে ভাবটা ছিল একেবারেই নতুন। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে, যেন বোঝার চেষ্টা করছে মেয়েটা সত্যি বলছে নাকি নিছক মজা করছে। শৈলীও ধীরে ধীরে দৃষ্টি নামিয়ে ফেলল। নিজের বলা কথাটার জন্যই লজ্জা লাগছে, অথচ তার মনে হচ্ছিল নিশান যদি খেতে না চায় তাহলে একমাত্র এই কৌশলেই হয়তো তাকে খাওয়ানো যাবে। কারণ কোনো এক রাতে বদ্ধ দরজার অপর পাশ থেকে নিশান এই আবদারটা করেছিল। নিশান ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বরে চালক হয়ে গেলি শৈলী।
শৈলী কিছু বলল না, শুধু অপেক্ষা করল। নিশান দীর্ঘশ্বাস ফেলল। শৈলীর প্রস্তাবটা গ্রহণ না করে উল্টো কাজটা করল। নিজেই একটু এগিয়ে গিয়ে হাত ধুয়ে নিল। এরপর বিরিয়ানি থেকে একটু তুলে মুখের কাছে নিয়ে গেল, কিন্তু নিজের মুখে না, শৈলীর মুখের সামনে এগিয়ে দিয়ে বলল, তুই আগে খা, তারপর আমি খাবো। শৈলী একটু ইতস্তত করল, তারপর মুখ হালকা হাঁ করল। নিশান হাসল না, মজা করল না, শুধু নিঃশব্দে শৈলীর মুখে খাবার দিল। শৈলী ধীরে ধীরে চিবোতে লাগলো। গরম খাবারের উষ্ণতা যেন ঠান্ডা সন্ধ্যাতেও কিছুটা প্রশান্তি এনে দিল। এবার আপনি খান। চিবোতে চিবোতেই বলল শৈলী। নিশান আর না করল না। সে নিজেও খিদেয় কাহিল ছিল, কিন্তু সবার সামনে কখনো প্রকাশ করত না। দুজন পাশাপাশি বসে ধীরগতিতে খাবার খেতে লাগলো। আশেপাশে রাস্তার হালকা হাওয়ার শব্দ, দূরের লাইটগুলোর আবছা আলো, আর তাদের দুজনের একসাথে ভাগ করে খাওয়ার মুহূর্তটা যেন এক অদ্ভুত প্রশান্তি নিয়ে এলো। শৈলী এক মুহূর্তের জন্য নিশানের দিকে তাকিয়ে থাকলো, তারপর হাসলো না, কাঁদলো না, শুধু এক গ্লাস পানি তুলে ধরে বলল, পানি খাবেন? নিশান এক মুহূর্তের জন্য কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকলো। তারপর হাসি মুখে গ্লাসটা নিয়ে এক ঢোকে পানি খেয়ে নিল। খেতে খেতে শৈলী একসময় বলল, আপনি তো নিশ্চিন্ত আছেন কিভাবে? নিশান থমকে গেল। একটুক্ষণ চুপ থেকে বিরিয়ানির শেষ টুকরোটুকু মুখে দিয়ে বলল, তো কি করব? তোর মতো ভ্যা ভ্যা করে কাঁদবো? শৈলী মন্ত্রমুগ্ধের মতো চেয়ে বলল, আপনার কি একটু কষ্ট হচ্ছে না নিশান ভাই? হুম, কষ্ট হওয়ার মতো কিছু হয়েছে কি? আমার জন্যই তো আপনাকে অপমানিত হতে হলো। নিশান বিরক্ত ভঙ্গিতে শৈলীর দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, তুই আসলে অনেক বড় বোকা, জানিস? তোর এই বোকামিটা দূর করা খুবই প্রয়োজন। শৈলী চুপ করে থাকলো, চোখ নিচের দিকে নামিয়ে ফেলল। নিশানের কথাগুলো মাঝে মাঝে বড্ড কঠিন মনে হয়, কিন্তু সে জানে ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো কখনোই এতটা কঠোর নয়। নিশান এবার হাত দিয়ে শৈলীর কপালে একটা টোকা দিল। আমি তোর জন্য অপমানিত হইনি শৈলী, আমি নিজে আমার সিদ্ধান্ত নিয়েছি, বুঝলি? শৈলী এবারও কিছু বলল না, ঠোঁট কামড়ে ধরে মাটির দিকে তাকিয়ে থাকলো। নিশান দীর্ঘশ্বাস ফেলল, তারপর গলায় একটু নরম সুর এনে বলল, তোকে একটা কথা বলি, শোন। শৈলী চোখ তুলে তাকালো। নিশান এবার স্বাভাবিকভাবে বলল, একটা প্রশ্ন করব, কাট কাট জবাব দিবি, কোনো ভনিতা করবি না, দ্বিধা ছাড়াই উত্তর দিবি। শৈলী মাথা এলিয়ে দিল। আচ্ছা। নিশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আমাকে চাস নাকি সম্পত্তি চাস? অবাক হলো শৈলী, বিস্ময়ের সুরে বলে উঠল, মানে? তুই হয়তো বুঝিস নে, কিন্তু আমি বুঝেছি। আমার বাপ কিন্তু আমাকে পরোক্ষভাবে ত্যাজ্যপুত্র করেছে। বিষয়টা মনে হয় তুই খেয়াল করেছিস। ও বাড়িতে কিন্তু থাকতে পারবো না আমরা। তুই যদি আমার সাথে থাকতে চাস, তাহলে সম্পত্তির কথা ভুলে যেতে হবে। আর যদি তোর মনে হয়েছে তুই আমাকে চাস না, তোর বাপের সম্পত্তি তোর দরকার, তাহলে তুই ফিরে যেতে পারিস। ও বাড়ির মানে তালুকদার নীরের অর্ধেকের বেশি অংশই তোর বাপের নামে লেখা, তাই সেখানে তোর ভাগ আছে। শৈলী স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নিশানের দিকে। নিশান এবার খাবারের প্যাকেট হতে চোখ উঠিয়ে নিঃসংকোচে বলল, বল, থাকতে পারবি আমার সাথে? শৈলী হাসল, খুব ক্ষীণ হাসি। আজ এই হাসি নিশানও ধরতে পারল না। বিষাদ গলায় মেয়েটা বলে উঠল, সম্পত্তি হারালে তো আমি আবারও সম্পত্তি করতে পারবো, কিন্তু আপনাকে হারালে আমি আপনিটাকে কিভাবে ফিরে পাবো নিশান ভাই? নিশান থমকে গেল। খাবারে থাকা হাত দুটো অসাড় হয়ে এলো। শৈলীর কথাগুলো হালকা গলায় বলা হলেও ভেতরে যেন একটা অদৃশ্য ঝড় লুকিয়ে। আজকাল কি মেয়েটা একটু বেশি গভীর কথা বলছে না? নিশান আসলেই অনেক অবাক হলো। চুপচাপ শৈলীর দিকে তাকিয়ে রইল। শৈলী এবার চোখ নামিয়ে বলল, আপনি যদি ভাবেন আমি সম্পত্তির জন্য চিন্তিত, তাহলে খুব ভুল ভাবছেন আপনি। আমি চাইলে তালুকদার নিরেই থেকে যেতে পারতাম, কিন্তু আমি আপনার সাথে এসেছি কারণ আমি আপনাকে চাই। এই আপনিটাকেই চাই, কারণ একমাত্র আপনিই আমায় এতিম বলেন না। নিশানের চোখ একটুও নরম হলো না, কিন্তু ভেতরে যেন কি যেন নড়ে উঠল। কণ্ঠে একই রকম কাঠিন্য রেখে বলল, ভাবিস না যে আমি তোর বলার অপেক্ষা ছিলাম। তোকে রাখার মতন জায়গা নেই আমার কাছে, বুঝলি? শৈলী এবার একটু হেসে ফেলল, সেই একই সূক্ষ্ম হাসি। জায়গা দরকার নেই নিশান ভাই, আপনি থাকলেই হবে।
নিশান এবার দীর্ঘশ্বাস ফেলল। হাত দিয়ে শৈলীর এলোমেলো হওয়া চুলগুলো বুলিয়ে দিয়ে বলল, তুই আমার জীবনটা নরক বানিয়ে ছাড়বি শৈলী। শৈলী কপালে ভাঁজ ফেলে বলল, আগেই তো বানিয়ে ফেলেছি, এখন মানিয়ে নিন। নিশান এবার সত্যি হাসল, প্রথমবারের মতো। সেই চাপা স্বভাবসুলভ নিশানের হাসি। তারপর প্যাকেটটা গুজিয়ে দিল, হাত বাড়িয়ে দিল শৈলীর দিকে। আমার তালুকদার নীরের উত্তরাধিকারিণী, তোর জন্য একটা নতুন ঠিকানা খুঁজে বের করতে হবে। শৈলী এবার ধীরে ধীরে নিশানের দিকে তাকালো। চোখের মধ্যে একরাশ প্রশ্ন জমে আসে, কিন্তু কোনো প্রশ্ন করল না। নিশানের চোখেও কিছু একটা খেলা করছিল, যেন সে চায় শৈলী সবটা বুঝে ফেলুক, কিন্তু মুখ ফুটে কিছু না বলুক। বাতাসটা আরও ঠান্ডা হয়ে এলো। নদীর ওপারের লাইটগুলো একটু ঝাপসা লাগছিল। কুয়াশার আভাস আসতে শুরু করেছে। নিশান শৈলীর গায়ে জড়ানো শালটা ঠিক করে দিল, তারপর উঠে দাঁড়ালো। চল, অনেকক্ষণ বসে আছে, এবার বেরিয়ে পড়া যাক। শৈলী নিচু গলায় বলল। কোথায় যাব আমরা? নিশান মৃদু হেসে বলল, যেখানে গিয়ে মনে হবে আমরা একটুখানি শান্তি পেতে পারি। বলেই এক হাত বাড়িয়ে দিল নিশান। শৈলী নিশানের হাতটা শক্ত করে ধরল, নিঃশব্দে, চোখে মুখে একরাশ আত্মবিশ্বাস নিয়ে। দূরের শহরে এখনও জেগে আছে বাতাসের কুয়াশার ছোঁয়া, আর এই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা দুটো মানুষ নতুন এক যাত্রার শুরুতে পা রাখল। তালুকদার নীরের ডাইনিং টেবিলে সব সময়ের মতো আজও শান্ত, তবে আজ যেন একটু বেশি নীরব। হুট করে ধাক্কা খাওয়া খাদিজা তালুকদার প্লেট গুছিয়ে রাখছেন। রাশিদা তালুকদার তরকারি ঢাকনা খুলে রেখে দিলেন টেবিলের মাঝখানে, কিন্তু তাদের চোখাচোখি হচ্ছে না, মুখে কোনো কথা নেই। নীরবতা যেন ভারী হয়ে বসে আছে ঘরের বাতাসে। রিমি এবং মিমি সেই বিকেলে ঘরে ঢুকেছে আর বের হয়নি। রাতের খাবারের আয়োজন চলছে, কিন্তু কারো হাতে তেমন জোর নেই। আজকের রাতটা যেন অন্যরকম। ঠিক তখনই পায়ের শব্দ হলো। সবাই বুঝতে পারল নাসিরুল তালুকদার এসে গেছেন। খাদিজা আর রাশিদা পাশাপাশি দাঁড়ালেন। নাসিরুল ধীর পায়ে এগিয়ে এলেন, চেয়ারে বসলেন, কিন্তু চোখে মুখে কোনো ভাবান্তর নেই, যেন কিছুই হয়নি, যেন এ বাড়িতে কোনো পরিবর্তন আসেনি। নির্বিকার ভঙ্গিতে হাত বাড়িয়ে গ্লাসে পানি ঢাললেন, তারপর টেবিলের দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, দাঁড়িয়ে আছো কেন? ভাত বেড়ে দাও। এক মুহূর্তের জন্য খাদিজা তালুকদার থমকে গেলেন, তারপর নিঃশব্দে উঠে গিয়ে ভাত বেড়ে দিলেন। রাশিদা তালুকদার একবার চুপচাপ বড় ভাইয়ের দিকে তাকালেন, সেই একই নির্লিপ্ততা। তাকে আজ এই নির্লিপ্ততা যেন ভয়ঙ্কর ঠেকেছে। নাসরুল প্লেটে হাত রেখে ভাত মাখতে শুরু করলেন। খুব স্বাভাবিকভাবে বললেন, মেয়ে দুটো কোথায়? রাশিদা ভয়ে সত্যিটা বলতে পারলেন না। সত্যিটা ঢেকে শান্তি বজায় রাখতে ধীর কণ্ঠে বললেন, ওরা খেয়ে নিয়েছে ভাইজান। নাসরুল মাথা নেড়ে ছোট করে বললেন, আচ্ছা। খাদিজা তালুকদার সরু চোখে তাকালেন স্বামীর দিকে, এরপর রাশিদার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই রাশিদা মাথা নেড়ে চুপচাপ উপরে চলে যায়। নাসরুল মাথা নিচু করে চুপচাপ ভাত মাখিয়ে ছোট ছোট লোকমা তুলে খাওয়া শুরু করলো। খাদিজা এবার চেয়ার টেনে তার পাশে বসল, খুবই কঠোর গলায় বলল, এটা কি হলো? নাসরুল মুখে থাকা খাবার গিলে বললেন, কি? বেশ রেগে গেলেন খাদিজা। কি মানে? তুমি এসব কি করলে? সব কিছু শেষ করে দিয়ে জিজ্ঞাসা করছো কি? তুমি আমার ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে কেন? আর কি দোষ? দোষ তো তোমার ভাইয়ের মেয়ের। সেই তো আমার ছেলেটাকে জাদু করেছে। আমি এখনো বুঝতে পারছি না তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিলে কেন? থাকবে কোথায় ওরা? থাকার মতো জায়গা আছে কি? না জানি আমার ছেলেটা এখন কি করছে, কোথায় আছে, ঠিক আছে কি না। নাসরুল যেন শুনতেই পাননি। স্ত্রীর কথার গ্রাহ্য না করে তিনি খাবার খাইতে থাকলেন। খাদিজা নিজের রাগ ধরে রাখতে পারছেন না। তিনি এবার হাতের কাছে রাখা পানির গ্লাসটা টেবিলে শক্ত করে নামালেন। এক তীক্ষ্ণ শব্দে যেন পুরো ডাইনিং টেবিলটা নীরবতা খানিকটা চূর্ণ হলো। শুনছো না? কথা বলছি তোমার সাথে। নাসিরুল তালুকদার এবার ধীরে মাথা তুললেন, খুব শান্ত চোখে স্ত্রীর দিকে তাকালেন, যেন এই কথাগুলো তার কাছে কোনো বিশেষ গুরুত্ব বহন করে না। তারপরও এক চিলতে বিরক্তি গলায় এনে বললেন, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি। কিন্তু কেন? আমার ছেলেটার দোষটা কি? খাদিজা কণ্ঠ কেঁপেও গেল, কিন্তু তার রাগ কমেনি। নাসিরুল এবার হাসলেন,
একরকম তাচ্ছিল্যের হাসি। তোমার ছেলে, তুমি বুঝতে পারছো না? ও তোমার কথা শুনবে না আর। ও এখন তালুকদার বংশের উত্তরাধিকার নয়, ও এখন ওই মেয়েটার সঙ্গী হয়ে গেছে। তুমি কি সত্যি এতটা অন্ধ যে দেখেও দেখতে পারছো না? খাদিজা হতভম্ব হয়ে গেলেন। তুমি কি চাও নিশান এখন ওই মেয়ের সাথে থাকবে আমাদেরকে ছেড়ে দিয়ে? ও আমাদের একমাত্র ছেলে নিশানের বাবা। আমি আমার একমাত্র ছেলেকে হারাতে পারি না। নাসিরুল এবার ভ্রু কুঁচকে বললেন, তুমি বোঝার চেষ্টা করো। তালুকদার বংশের উত্তরাধিকার এমন কারোর সঙ্গে থাকতে পারে না যে আমাদের জন্য বিপজ্জনক। তুমি কি চাও নিশান এখানে থাকুক? তাহলে শৈলীকে তার জীবন থেকে বের করে দিতে হবে, নয়তো ওর থাকার কোনো জায়গা নেই। খাদিজা নির্বিকার ভঙ্গিতে বললেন, হ্যাঁ, তো দাও। শৈলীকে ওর জীবন থেকে সরিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। সহজ বিষয়। নাসিরুল বাঁকা হাসলেন। তোমার ছেলেকে চেনোনি এখনও, যা বলে তাই করে ও। শৈলীকে কখনোই ছাড়বে না। এখন ওকে বাড়িতে ফিরিয়ে আনতে হলে খাদিজা ভ্রু কুঁচকালেন। ওকে ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? শৈলীকে মেনে নিতে হবে। খাদিজা চোখ বড় করে তাকালেন। তার হতবিহবল দৃষ্টি দেখে নাসিরুল হেসে ফেললেন। কি? শৈলীকে মেনে নিতে পারবে? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি যে তুমি শৈলীকে মানবে না। আর তোমার ছেলে তো তোমার মতোই। তুমি শৈলীকে না মানলে নিশান আসলেই এই বাড়িতে পা রাখবে না। তোমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতে হলে শৈলীকেও মেনে নিতে হবে। যেটা তুমি করবে না সেটা আমি খুব ভালো করেই জানি। এই কারণেই বের করে দিয়েছি ওদেরকে। খাদিজা তালুকদার স্তব্ধ হয়ে গেলেন। তার একমাত্র ছেলেকে ফিরে পেতে হলে শৈলীকে মেনে নিতে হবে, এই শর্ত তিনি বিশ্বাসই করতে পারছেন না। তার স্বামী এতটা নির্মম সিদ্ধান্ত নিয়েছেন। নাসরুল তালুকদার ঠান্ডা গলায় আবার বললেন, তোমার কাছে এখনও সময় আছে খাদিজা। তুমি যদি সত্যিই চাও নিশান ফিরে আসুক, তাহলে শৈলীকে গ্রহণ করতে হবে। না হলে তুমি তোমার ছেলেকে চিরতরে হারাবে, এটা জেনে রাখো। আর এটাও জেনে রাখো, শৈলীকে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই। আমি প্রথম থেকেই শুধু চেয়েছি আমার ছেলেটা ভালো থাকুক, সুখী থাকুক। খাদিজা এবার ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, তাহলে তুমি চাও আমি আমার ছেলের সামনে মাথা নিচু করব, ওর সিদ্ধান্তকে মেনে নেব? নাসিরুল কাঁধ ঝাঁকালেন। মাথা নিচু করার কিছু নেই, এটা বাস্তবতা। তুমি নিশানের সামনে মাথা নিচু করো বা না করো, ও তো এখনও শৈলীকে আগলে রেখেছে। ওকে ফেরাতে চাইলে তোমার অহংকার গিলতে হবে। খাদিজা গভীর শ্বাস নিলেন। তার একমাত্র ছেলে নিশান, যাকে তিনি এত ভালোবাসেন, যাকে নিয়ে তিনি এত স্বপ্ন দেখেছেন, সে এখন তার হাতের বাইরে চলে যাচ্ছে কেবল একজন মেয়ের জন্য। না, তিনি এটা মানতে পারছেন না। কিন্তু নিশানকে কি সত্যি হারাতে পারবেন তিনি? খাদিজা দ্বিধাগ্রস্ত চোখে তাকালেন স্বামীর দিকে। তুমি কি জানো ওরা এখন কোথায় আছে? নাসরুল কাঁধ ঝাঁকালেন। না, আমি কীভাবে জানবো? আর ওরা কোথায় থাকবে, থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। খাদিজা এবার হতাশ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, তোমার এই নির্বিকারতা একদিন তোমাকে একা করে দেবে। তারপর আর কিছু না বলে উঠে দাঁড়ালেন। নীরব পায়ে ডাইনিং ছেড়ে চলে গেলেন। নাসিরুল এক মুহূর্ত তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলেন। তারপর ধীর গতিতে আবারও খেতে শুরু করলেন। তার জন্য কিছুই যেন বদলায়নি। রাতটা আজ সত্যি বড়ই অদ্ভুত নিস্তব্ধ। আকাশে পূর্ণিমার আলো মিটমিট করছে, নরম চাঁদের আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। দূরে কোথাও একটা না ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর মাঝে মধ্যে বাতাসের দমকা হাওয়ায় গাছের পাতারা সরে গিয়ে শস্য শব্দ তুলেছে। এই নির্জনতার মাঝে বিশাল এক বাংলোর সামনে দাঁড়িয়ে আছে শৈলী। দৃষ্টির সামনে বিশাল এক স্থাপনা, যেন রাজকীয় কোনো প্রাসাদ। বাংলোটি এতটাই বড় যে চোখের এক দৃষ্টিতে পুরোটা দেখা সম্ভব নয়। প্রবেশপথের সামনে পাথরের তৈরি এক প্রশস্ত পথ, যার দুপাশে সারি সারি কারুকাজ করা ল্যাম্পপোস্ট। বাংলোর সামনের বাগান এতটাই সুবিশাল যে মনে হচ্ছে কোনো পার্কের সামনে দাঁড়িয়ে আছে শৈলী। প্রবেশদ্বারও বিশাল, কালো রঙের ভারী কাজের তৈরি, অপরে সোনালি রঙের কারুকাজ খোদাই করা। বাংলোর সাদা দেয়ালগুলো বেশ অদ্ভুত। আধুনিকতার ছোঁয়া থাকলে কোথাও যেন পুরনো ঐতিহ্যের ছাপ স্পষ্ট। শৈলী বিস্মিত চোখে চারপাশে তাকিয়ে রইল। সে কখনো ভাবেনি এমন এক জায়গায় সে একদিন এসে দাঁড়াবে। বাংলোটির বিশালতা, স্থাপনের রাজকীয়তা, নিস্তব্ধ রাতের রহস্যময় পরিবেশ, সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে তার মনে।
শৈলী চোখ পিটপিট কিছুটা বিস্মিত কণ্ঠে ফিসফিস করে বলল, নিশান ভাই আমায় এই কোথায় নিয়ে এলো? ট্যাক্সির ভাড়া মিটিয়ে নিশান এগিয়ে এসে শৈলীর এমন দৃষ্টি দেখে বাংলোর দিকে তাকালো। বুঝতে পারলো শৈলী অবাক হয়েছে। কি দেখছিস? সংবিত ফিরে পেল শৈলী। সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা কার বাংলো নিশান ভাই? এখানে কেন নিয়ে এলেন? নিশান এবার পকেটে দুহাত গুজে নেয়। তোর মনে আছে যখন মা তোকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিল, তখন আমি তোকে বলেছিলাম এই বাড়ি থেকে নিয়ে এসে একটা বাংলোতে থাকার জায়গা করে দেব। এটা সেই বাংলো, এখানে তোকে আনতে চেয়েছিলাম। শৈলী আরও বেশি অবাক হয়ে যায়। কিন্তু এটা কার? নিশান এবার শ্বাস ফেলে মজা করে বলল, আমার বাপের। চল। বলেই ব্যাগ হাতে নিয়ে এগোতে চাইল। শৈলী চোখ বড় করে তাকালো। এটা বড় আব্বুর? তাহলে তো এখানে আসা উচিত হয়নি নিশান ভাই। নিশান এবার শৈলীর কপালে 2 আঙ্গুল দিয়ে টোকা দিল। গাধা, এটা আমার বাংলো। চল তাড়াতাড়ি, কাজ আছে অনেক। শৈলী থমকে গেল। বিস্ময়ে তার ঠোঁট হালকা ফাঁক হয়ে রইল। আপনার? সে নিশানের দিকে তাকিয়ে রইল, যেন তার কথা ঠিকমতো বুঝতে পারছে না। নিশান ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ আমার, আর কার হবে? শৈলী এবার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন আপনার তো কিছুই নেই। নিশান কাঁধ ঝাঁকালো। ছিল না, এখন আছে। তার এই অনায়াস ভঙ্গি দেখে শৈলী হতভম্ব হয়ে রইল। নিশান আর কিছু না বলে এগিয়ে গিয়ে বিশাল কাঠের দরজাটা ঠেলে খুলে দিল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে নরম হলুদাভ আলো ছড়িয়ে পড়ল। শৈলী দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো। তারপর দরজার সামনে দাঁড়িয়ে এক ঝলক ভেতরের রাজকীয় সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকল। সামনে প্রশস্ত বসার ঘর, মেঝে জুড়ে চকচকে কাঠের টাইলস, বিশাল ঝাড়বাতির আলোয় পুরো ঘর আলোকিত হয়ে আছে। একপাশে লম্বা সোফা সেট, দেয়ালে পুরনো দিনের অ্যান্টিক ডিজাইনের ফ্রেমে বাঁধানো ছবি। শৈলী ধীরে ধীরে ভেতরে ঢুকল। এখনও পুরোটা বিশ্বাস করতে পারছে না। আপনি এই বিশাল বাংলোটা কিনলেন কি করে? নিশান পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ নেড়েচেড়ে বলল, কিনিনি, দাদুর ছিল, পরে আমার হয়েছে। শৈলী এবার সত্যি হতভম্ব। দাদুর ছিল? তাহলে আমি কেন জানি না? কারণ এই বাংলো সম্পর্কে শুধু দাদু, তোর বাপ, আমার বাপ আর আমি জানি। মূলত পূর্বপুরুষদের থেকে এটা এসেছে। শৈলী স্তব্ধ হয়ে গেল। তার কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। পূর্বপুরুষদের থেকে? নিশান দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়ালো, ঠোঁটে হালকা হাসি। দাদু এই বাংলোটা খুব গোপন রেখেছিলেন, পরিবারের সবাই জানতেও পারেনি। এটা তালুকদার পরিবারের গোপন এক ঠিকানা, যেটা শুধু উত্তরাধিকারীদের কেউ কেউ জানত। দাদু আমাকে খুব ছোট বলে এখানে এনেছিলেন, বলেছিলেন কখনো তালুকদার নীর হারিয়ে ফেললে এখানে এসে থাকতেন। দাদিকে নিয়ে এখানে মাঝে মাঝে ঘুরতে আসতো দাদু। শৈলী ধীরে ধীরে ঘুরে বাংলোর বিশালতা দেখে নিচ্ছিল। উঁচু ছাদ, প্রাচীন শৈলীর কারুকাজ করা কাঠের কাজ, বিশাল বারান্দা। তাহলে এটা আপনি আগে থেকেই জানতেন? শৈলী মাথা ঝাঁকালো। হ্যাঁ, শুধু জানতাম না যে এত তাড়াতাড়ি এখানে আসতে হবে। শৈলী এক মুহূর্ত নিশ্চুপ থেকে বলল, তার মানে এই বাংলোতে এখন আমরা থাকবো? নিশান মৃদু হাসল। শুধু থাকবো না, এটা এখন আমাদের ঘর শৈলী, এটা এখন আমাদের ঠিকানা। পছন্দ হয়েছে তোর? কান্না পেল শৈলীর। এতিমদের আবার পছন্দ আছে নাকি? একটা আশ্রয় পেলেই তো হয়। সেখানে নিশান ভাই তাকে পছন্দের কথা জিজ্ঞেস করছে। শৈলী ঠোঁট কামড়ে নিল। কান্নাটা যেন গলায় দলা পাকিয়ে আটকে গেছে। নিশান কিভাবে এত সহজভাবে বলে দিল, এটাই এখন আমাদের ঠিকানা। তার তো কোনো ঠিকানা ছিল না। তালুকদার বাড়ি কখনোই তার নিজের ছিল না, শুধু এক খণ্ড আশ্রয় ছিল মাত্র। বাবা অসুস্থ থাকতে যে ছায়াটা পেয়েছিল, সেটাও কয়েক বছর আগেই নিভে গেছে। এখন নিশান তাই তাকে জিজ্ঞেস করেছে, পছন্দ হয়েছে তোর? এতিমদের আবার পছন্দের অধিকার আছে নাকি? শৈলী মাথা নিচু করল, চোখের কোণ ভিজে আসছে। নিশান এবার ওর দিকে ভালো করে তাকালো। শৈলী? শৈলী চোখ বন্ধ করল, তারপর হালকা গলায় বলল, পছন্দ না হলে কি করবেন? নিশান একটু অবাক হলো। শৈলীর কণ্ঠে চাপা কষ্টের সুর।
চোখ নামিয়ে রাখা মুখটায় যেন অভিমান লুকিয়ে আছে। সে ধীরে ধীরে কাছে এসে একটু ঝুঁকে বলল, পছন্দ না হলে বদলে ফেলবো। তোর যেটা ভালো লাগবে সেটাই হবে। শৈলী চোখ তুলে তাকালো। মামা বাড়ির আবদার না, সবকিছু এত সহজ। নিশান মৃদু হাসল। তাও ঠিক, তবে যদি তোর আসলে এই বাংলো পছন্দ না হয় তাহলে তোর জন্য একটা বিশেষ আশ্রয়ের ব্যবস্থা আছে আমার কাছে। সেই আশ্রয়কে তুই অপছন্দ করতে পারবি বলে আমার মনে হয় না। শৈলী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো সরল গলায়। কি সেই আশ্রয়? নিশান একটু থামল। চোখের গভীরে এক ধরনের উষ্ণ কমলতা, ঠোঁটের কোণে সামান্য হাসি। তারপর খুব ধীরে, গভীর অথচ মৃদু সুরে বলল, নিশান তালুকদারের কঠোর হৃদয়টাকে আবৃত করে রাখে এই বুক তোর জন্য পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। ঝড় উঠলে এখানে লুকোতে পারবি, ভয় পেলে এখানে ঠাঁই পাবি। তোর সব ক্লান্তি, কষ্ট, অভিমান গলে যাবে এই বুকের উষ্ণতায়। তুই চাইলে এই আশ্রয় কখনো বদলাবে না, তোর জন্য সবসময় খোলা থাকবে। শৈলী একদম স্তব্ধ হয়ে গেল। নিশান এবার অন্যদিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, পছন্দ হলে এই বিশেষ আশ্রয়টা তুই অনায়াসে পেতে পারিস, তাও আবার বিনামূল্যে। শৈলী প্রতিক্রিয়া দিতেই ভুলে গেল। নিশানের চোখে তার জন্য যে একরোখা ভালোবাসা, সেটা এতদিনেও সে বুঝতে পারেনি। সে এক মুহূর্ত চুপ করে থেকে নিচু স্বরে বলল, আসলে বিনামূল্যে? নিশান এবার চোখ সরু করে কিছু একটা ভাবল। তারপর তড়াক করে শৈলীর দিকে তাকালো। তৎক্ষণাৎ মাথা নিচু করে চোখ নামালো শৈলী। সে মুখ ফসকেই এই কথাটা বলে ফেলেছে। নিশান একটু ঝুঁকে আসলো, বেশ চিন্তিত স্বরে বলল, গুড পয়েন্ট। পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে হয় না, তোকে অবশ্যই কিছু দিতে হবে। নিশান ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি আনলো। শৈলীর এমন অসচেতন স্বীকারোক্তি তাকে যেন আরও গভীর এক আবেশে ডুবিয়ে দিল। সে ধীরে ধীরে শৈলীর দিকে আরও এগিয়ে এলো। মাথা সামান্য একপাশে কাত করে নিচু গলায় বলল, আমি বিনামূল্যে কিছুই দেবো না তোকে। তুই যদি আশ্রয় নিতে চাস তাহলে বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। শৈলী ধক করে উঠল। নিশানের চোখের চাহনিতে কেমন যেন এক ধরনের দাবি ঝিলিক মারছে। গলায় সামান্য কাঁপুনি নিয়ে সে বলল, কি দিতে হবে? নিশান আরও এক ধাপ কাছে এগিয়ে এলো, এতটাই যে শৈলী নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করল। তার কপাল থেকে একগুচ্ছ চুল সরিয়ে গভীর অথচ মৃদুস্বরে বলল, তোর উপস্থিতি, তোর অভিমান, তোর নির্ভরতা শুধু আমাকে রাখতে হবে। আমি চাই তোর এই ছোট্ট আঙুলের ডগার ছোঁয়া, চাই তোর কাঁধের ভার আমার উপর থাকুক, চাই তুই যখন ক্লান্ত হবি তখন এই বুক ছাড়া অন্য কোথাও মাথা রাখিস না, তুই যখন ভয় পাবি তখন এই হাত ছাড়া অন্য কারো হাত না ধরিস। আমি শুধু তোর ছোঁয়া চাই শৈলী। বিনিময়ে আমার এই বুকের আশ্রয় সারা জীবন তোর জন্য উন্মুক্ত থাকবে। শৈলী নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। নিশানের কণ্ঠে এত গভীর আবেগ, এত নির্ভরতার প্রতিশ্রুতি কখনো শোনেনি যে। সে তো জানত এ কেবল কথার কথা নয়, কিন্তু সে কি পারবে? সত্যিই পারবে নিশানের দেওয়া এই বিশেষ আশ্রয়ের বিনিময়ে নিজের শুধু তার করে দিতে? নিশান গভীরভাবে মাথা নেড়ে বলল, তুই টাকে বলেছিলি সম্পদ গড়া যায়, দেখ গড়েছে। তুই আমার সবচেয়ে দামি সম্পদ শৈলী। নাক ডাকার আওয়াজে চারপাশ মুখরিত। হ্যাঁ, এটাই সত্যি। হবে নাই বা কেন? আকাশ বাড়িতে ঢোকার সাথে সাথে সেই যে বিছানায় ল্যাটকায় পড়েছে, তখন থেকে আর ওঠার নামই নেই। মাঝে আবার আদিব এসে একবার চেষ্টা করেছিল ভাইকে কোনোভাবে খাবার খাওয়াতে, কিন্তু আকাশ তো এমনভাবে ঘুমাচ্ছিল যেন তাকে কেউ যদি তাড়া করে লাথি দিয়ে মারে তাও সে সাড়া দেবে না। আবার হঠাৎ একবার তো আদিব কেমন চিন্তিত করে বলেছিল, ভাইয়ার ঘুম না সিগারেটের মতো, কিছুতেই নিঃশেষ হয় না। এক মুহূর্তে একেবারে অপ্রত্যাশিতভাবে ফোনে বাজার আওয়াজে আকাশ তরাক করে উঠে বসল। তার চোখগুলো পুরো খোলা, যেন সে কোনো যুদ্ধক্ষেত্র চলে এসেছে। এক সেকেন্ডের মধ্যে সে মনে করতে পারল না কোথায়, কেন আর কি করছে। ফোনটা হাতে তুলে সে হকচকিয়েই বলল, কোথায় এখন? আমি কি কোনো পাগলাগারদে আছি? আদিব একপাশে দাঁড়িয়ে মাথা চুলকিয়ে বলল, ভাই, তুমি ঘুমে থেকেও রাজত্ব করছিলে। ফোন বাচ্চা তোমার, নাও কথা বলো। বলেই ঠোঁট গোল করে শ্বাস ফেলে বেরিয়ে গেল আদিব।
এদিকে আহাম্মকের মতো কেবলই ঘুম থেকে ওঠা আকাশ চোখ পিটপিট করে ফোনে ভেসে ওঠা আননোন নাম্বারের দিকে তাকালো। আকাশের মাথা রীতিমতো ঘুরছে, যে কোনো মুহূর্তে সে উল্টে পড়তে পারে। একটু আগে আননোন নাম্বার থেকে আসা কলটা মোটেও স্বাভাবিক ছিল না, কারণ কল করেছিল নিশানের ফুফাতো বোন রিমি। তার কাছ থেকেই আকাশ যেই ভয়াবহ তথ্যটা পেল, তাতে তারই প্যান্ট ভিজে যাওয়ার উপক্রম। এখন আবার নিশানের নীরবতা তাকে আরও বেশি বিরক্ত করছে। এই হারামি শালা ইন্দুরের ভাই, তুই কই রে? কই আছিস তুই? এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তুই আমারে কইলি না কোনো দুঃখে? আকাশের এমন অতর্কিত হামলায় ন্যায় কণ্ঠে কলের ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলল নিঃশ্বাস। সে এখন একটা মার্কেটে আছে, মূলত শৈলীর জন্য কিছু জামা কাপড় কেনার জন্যই সে এসেছে। ওদিকে শৈলী বাংলোতে একা, তাই দ্রুত কাজ শেষ করেছে নিশান। কিন্তু এমন গুরুতর মুহূর্তে আকাশের ফালতু কথা বিরক্ত লাগলো তার। আমি তোর সাথে পরে কথা বলছি। নিশানের শান্ত জবাবে আরও বেশি ক্ষেপল আকাশ। কিসের পরে কথা বলবি? এখনই কথা বলতে হবে তোকে। সমস্যা কি তোর? কই আছিস সেটা বলতো। শৈলীকে নিয়ে কোথায় গেছিস? নিশান এবার কিছু একটা ভাবল, মনে মনে কিছু সিদ্ধান্ত নিল যেন। এরপর বলল, পরে তোকে সব বলছে। আপাতত ধানমন্ডি লেকের ওদিকে আমার যে একটা বাংলো আছে, তোকে তো দেখিয়েছিলাম, সে বাংলাতে চলে যায়। ওখানে আছে আমি আর শৈলী। আকাশ মূলত এটাই জানতে চাইছিল যে ওরা দুজন কোথায় আছে। সে এবার দ্রুত গতিতে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি আসছি। কলকাতার আগেই নিশান বলে উঠল। আসার সময় কাজে নিয়ে আসিস। তড়াক দৃষ্টিতে তাকালো আকাশ, ভাবল ভুল শুনছে বোধহয়। নিশ্চিত হতে আবারও জিজ্ঞেস করল, কি নিয়ে যাব? নিশানের ছোট্ট শান্ত জবাব। কাজে। আকাশ চোখ পিটপিট করে তাকিয়ে বলে, কাজই দিয়ে কি করবি? মানুষ কাজে দিয়ে কি করে? বিয়ে করে। কিন্তু তুই কি? বলতে বলতেই সংবিত ফিরে পেল আকাশ। সহসা চোখ বড় করে তাকালো। খুশিতে ঠোঁটজোড়া লাফিয়ে উঠল যেন, কণ্ঠ রীতিমতো কাঁপছে। ওরে ভাই, আগে বলবি না তুই? ভাই সত্যি আমি তো বিশ্বাস করতে পারছি না। আল্লাহ, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সাথে একটা কাজ করি, আদিব আর আমার দুটো বান্ধবীরে নিয়ে যায় সাক্ষীর জন্য। এক্ষুনি আসছি, টেনশন নিস না ভাই। আকাশের অতিরিক্ত প্রতিক্রিয়ায় আবারও দীর্ঘশ্বাস ফেলল নিশান। ছেলেটা জীবনে ভালো হবে না। বিয়ে যে করতে হবে এটা তো একদম স্বাভাবিক বিষয়, কারণ কোনো রকম বৈধ সম্পর্ক ছাড়া সে তো শৈলীর সাথে এক বাড়িতে থাকতে পারবে না। নিশান এবার রাখি বলে ফোনটা কাটতে গেলেই আকাশ এবার বলে উঠল, ভাই শোন, তোরে পাইলে না জাপটায় ধরে দুইটা চুম্মা দিতাম। প্যান্ট খুলে ঝিঙ্গালালার ডান্স দিতে ইচ্ছে করতেছে এখন। জীবনে প্রথম একটা ভালো সিদ্ধান্ত নিছিস ভাই। লাভ ইউ দোস্ত। না, আমি আসতেছি। নিশান ফোনটা কেটে দিলেও মুখটা বেশ বিরক্তির ছাপ ধরে রাখল। এই ছেলেটার প্রতিক্রিয়া সব সময়ই অতিরিক্ত। সাধারণ একটা বিষয়কে এমন নাটকীয় করে তোলে যেন কোনো অ্যাকশন মুভির ক্লাইম্যাক্স চলছে। নিশান একটু মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে নিল। ওদিকে আকাশ এক মুহূর্ত দেরি করল না, ফোনটা রেখে সাথে সাথে লাফিয়ে উঠল। মনে হলো যেন ঘুম থেকে নয়, কারাগার থেকে মুক্তি পেয়েছে। আদিব, গর্জে উঠল সে। বেচারা আদিব তখন মনোযোগ দিয়ে ইউটিউবে একটা গেমিং ভিডিও দেখছিল। ভাইয়ের এই হঠাৎ গর্জন শুনে চমকে ফোনটা হাত থেকে ফেলে দিল। কি হলো, ভূত দেখলো নাকি ভাই? ভাইরে ভূত না, আমার নিশান ভাই বিয়ে করতেছে, বুঝছিস? সত্যি বলছি, আমি স্বপ্ন দেখছি না। জীবনে এই দিনটা দেখতে পারবো ভাবিনি। হায় রে, নিশান বিয়ে করছে। আদিব প্রথমে বিশ্বাসই করল না। তারপর যখন আকাশের চেহারার উত্তেজনা আর ফোনের স্ক্রিনে কল লিস্ট দেখে নিশ্চিত হলো, তখন সে নিজেও হতবাক। সত্যি নিশান ভাই বিয়ে করছে? হ্যাঁ রে ভাই, আর আমি সাক্ষী হব। আমার দুটো বান্ধবীকে নিয়ে যাচ্ছি, কোর্ট ম্যারেজের জন্য দরকার। কিন্তু নিশান ভাই কি স্বেচ্ছায় বিয়ে করছে নাকি তুমি জোর করে? আদিব সন্দেহের দৃষ্টিতে তাকালো। উফ ভাইরে, এ যে ভালোবাসার বিয়ে, তুই ওসব বুঝবি না, ছোট মানুষ তো। আসলে ওই ব্যাটারা বুঝতে শিখেছে। শৈলী আপুকে এখন থেকে ভাবি বলতে হবে, বুঝেছিস? তাইলে তো আসলেই ঝিঙ্গালালা ডান্স হওয়া উচিত। ভাই
এক্ষুনি চল, আজ নিশান রে আমি একখান চুম্মা দিবই। বলেই তারা দুজনেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল, একেবারে যুদ্ধ জয়ের আনন্দ নিয়ে। শৈলী বাংলোর পেছনের ঘরের বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আকাশ গাঢ় নীলচের রঙে ঢেকে যাচ্ছে, ধীরে ধীরে কালো মেঘেরা ছড়িয়ে পড়ছে এক কোণ থেকে আরেক কোণে। হালকা বাতাস বইছে, তবে তাতে যেন এক ধরনের অদ্ভুত নীরবতা মিশে আছে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে শৈলী এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন কিছু একটা খুঁজেছে সেখানে, কোনো উত্তর, কোনো আশ্রয়, নাকি হারিয়ে যাওয়া কিছু অতীত স্মৃতি। তার লম্বা চুল হালকা বাতাসে উড়ে উড়ে মুখের পাশে এসে পড়ছে, কিন্তু সে ওগুলো সরানোর চেষ্টা করছে না। নিশান নেই, সে মার্কেটে গেছে। এই বিশাল বাংলোর একাকিত্ব যেন শৈলীকে আরও বেশি নিঃসঙ্গ করে তুলেছে। যাওয়ার সময় শুধু নিশান বলে গেছে যেন শৈলী বাড়ি থেকে বের না হয়। শৈলীও বাধ্য মেয়ের মতো কথার অমান্য করেনি। সব কিছু এত দ্রুত ঘটে গেল, এখনও বিশ্বাস হচ্ছে না শৈলীর। সে এখানে আছে, এই অচেনা বাংলোর অংশ হয়ে গেছে। নিশান যখন বলল এটাই এখন আমাদের ঠিকানা, তখনও সে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি কথাটার গভীরতা। কিন্তু এই আমাদের কথাটা কি সত্যি সম্ভব? শৈলী ধীরে ধীরে চোখ বন্ধ করল। নিশানের বলা কথাগুলো মনে পড়ছে বারবার। তুই চাইলেই আশ্রয় কখনো বদলাবে না, তোর জন্য সবসময় খোলা থাকবে। এত সহজে কেউ কাউকে এতটার নির্ভরতা দিতে পারে? নিশান কেন তার জন্য এত কিছু করছে? তার কি প্রয়োজন ছিল? আসলে কি ভালোবাসার জন্য? ভালোবাসা কি আদৌ পায় সে? রাশিদা তালুকদার এবং নাসরুল তালুকদারের ভালোবাসা যে সে বড়ই অদ্ভুতভাবে ফিরে পেয়েছে। শৈলী জানে সে এতিম। এতিমদের জন্য পছন্দ অপছন্দ বলে কিছু থাকে না, আশ্রয়ই তাদের কাছে সব। কিন্তু নিশান্ত বারবার তার পছন্দের কথা জিজ্ঞেস করেছে, বারবার তাকে নিজের কাছে রাখার কথা বলেছে। কেন? সে কি সত্যিই নিশানের জীবনের অংশ হতে পারবে, নাকি এটা কেবলই একটা পরিস্থিতির বাধ্যবাধকতা? নিচে বাগানে বাতাসে দুলতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে শৈলী চাপা দীর্ঘশ্বাস ফেলল। আকাশের অন্ধকার মেঘের মতোই তার মনে হাজারো ভাবনা জমে আছে, কিন্তু সবচেয়ে বেশি যা ভাবাচ্ছে তা হলো নিশান যদি সত্যি তাকে কখনো অবহেলা করে, তাহলে সে কি করবে? সে কি মরে যাবে না? কি দেখছিস? গম্ভীর কণ্ঠে তড়িৎ গতিতে ফিরে তাকালো শৈলী। নিশান দুহাতে দুটো বড় বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। শৈলী এত গভীর চিন্তায় ডুবেছিল যে পাশের পরিবেশটা প্রায় ভুলেই গিয়েছিল। নিশানের গম্ভীর কণ্ঠে চমকে ওঠে সে। বারান্দার সামনে ল্যাম্পপোস্টের ম্লান আলোয় নিশান দাঁড়িয়ে আছে, দুহাতে দুটো বড় বড় ব্যাগ ধরে রেখেছে। চোখে অদ্ভুত এক ধৈর্য আর স্নিগ্ধতা, যেন সে শৈলীর ভাবনাগুলো বুঝতে পারছে, তবু মুখে কিছু বলছে না। শৈলী বিস্ময়ের সাথে ওর দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। নিশান ওর জন্যই মার্কেটে গিয়েছিল, এটা সে জানত, কিন্তু কেন জানি এখন ওকে দেখে হালকা অপরাধবোধ হচ্ছে। নিশান এত কিছু করছে, অথচ সে কেবলই ভাবছে যদি সে একদিন অবহেলিত হয়। নিশান ব্যাগগুলো একপাশে রেখে শৈলীর সামনে এসে দাঁড়ালো। কি দেখছিল এত মনোযোগ দিয়ে? শৈলী চোখ ফেরালো, নিচের বাগানের দিকে একবার তাকিয়ে মৃদু গলায় বলল, কিছু না। নিশান কয়েক সেকেন্ডের শৈলীর দিকে তাকিয়ে থাকলো। ওর চোখে আজও সেই এক রোখা স্থিরতা, যা কথার চেয়েও স্পষ্ট ভাষায় বলে ও কখনো শৈলীকে ছেড়ে যাবে না। কিন্তু শৈলী কি সেটা বুঝতে পারছে? নিশান স্বাভাবিক কণ্ঠে বলল, এই ব্যাগগুলো নিয়ে ভেতরে চল, তোকে কিছু দেখাতে চাই। শৈলী মুখ তুলে এক ঝলক তাকালো। কি? নিশান মৃদু হেসে ব্যাগের ফিতা শক্ত করে ধরল। চল দেখি। শৈলীর বুকের ভেতর কোথাও একটা নরম অনুভূতি জেগে উঠল। নিশানের জন্য অদ্ভুত এক কৃতজ্ঞতা কাজ করল। সে কিছু না বলে ধীরে ধীরে নিশানের পাশে এসে দাঁড়ালো। আজকের রাতটা হয়তো অন্য দিনের মতো সাধারণ নয়। আজকের রাতে হয়তো অন্ধকার মেঘের আড়ালে কোথাও একটা আলো ঠিকই অপেক্ষা করছে। নিশান প্রথম ব্যাগটা খুলে কয়েকটা কুর্তি, শর্ট গাউন,
টপস টি শার্ট বের করলো আর বলতে থাকলো, এগুলো তো রেগুলার ইউজের জন্য, বাইরে যাওয়ার সময় কুর্তি পরবি, বাড়িতে টপস বা টি শার্ট পরলে আমি কিছু মনে করবো না। আর গাউন এমনিতে আনলাম, যদি কখনো মন চায় পরিস। ধর, এগুলো আলমারিতে ঢুকিয়ে রাখ। শৈলী প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল, এরপর বলল, এই ঘরের আলমারিতে? বলেই নিশান আরেকটা ব্যাগ হাতে নিয়ে বলল, নে, তাড়াতাড়ি গুছিয়ে ফেল, অনেক কাজ আছে তো। সংসার গোছানো খুব একটা সহজ কাজ নয়। শৈলী থমকে গেল। নিশানের কথার অর্থ ঠিক বুঝতে পারল না। সংসার গোছানো, সেটা কি তার আর নিশানের সংসার? সে ধীরে ধীরে নিশানের হাত থেকে কাপড়গুলো নিল, ওর বুকের ভেতর কোথাও একটা মোচড় দিল, যেন অনেক প্রশ্ন একসাথে ঝড় তুলে ওকে অস্থির করে দিচ্ছে। কিন্তু নিশান সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে পরের ব্যাগটা খুলে ব্যস্ত হয়ে বলে উঠল। এটা কি? শৈলী অস্ফুট স্বরে জিজ্ঞেস করল। নিশান ব্যাগের ভেতর থেকে একটা নরম গোলাপি রঙের শাল বের করে বলল, এটা রাতে পরার জন্য, বাংলোটা একটু ঠান্ডা তো, তোর যাতে কষ্ট না হয় তাই নিয়ে এলাম। শৈলী ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এই লোকটা কেন এতটা খেয়াল রাখছে? কেন এত সহজভাবে তাকে আপন করে নিচ্ছে? ব্যাগটা ফোলা মনে হলো শৈলীর। অবাক হয়ে বলল, ব্যাগে আরো কিছু আছে নিশান ভাই? নিশান একবার নিজের হাতে থাকা ব্যাগের দিকে তাকালো, তারপর ঠোঁট কামড়ে বলল, আচ্ছা, এগুলো রেখে আয়, তারপর দেখাচ্ছে। শৈলী কাপড়গুলো আলমারির ভেতর গুছিয়ে রেখে এলো, কিন্তু ওর মন এখনও ওখানেই পড়ে আছে। নিশান নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে কেন এত কিছু করছে ওর জন্য? নিশানের কথাগুলো কি আসলেই সোজাসাপটা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু? ওর ভাবনার মাঝেই নিশানের গম্ভীর কণ্ঠ শুনল। এদিকে আয়। শৈলী ধীর পায়ে এসে দাঁড়ালো, চোখে স্পষ্ট কৌতূহল। নিশান তখন ব্যাগের ভেতর থেকে খুব যত্ন করে একটা শাড়ি বের করলো, টকটকে লাল রঙের, সূক্ষ্ম জরির কাজ করা। শৈলীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা? শৈলী ভেবেও ঠিক করতে পারল না কি বলবে। শৈলী নিশানের চোখের পলক না ফেলে ওর প্রতিক্রিয়া দেখছিল, তারপর মৃদু স্বরে বলল, এটা তোর জন্য এনেছি। শৈলী হতবুদ্ধির মতো একবার নিশানের দিকে একবার শাড়িটার দিকে তাকালো। নিশান কি সত্যি ওর জন্য লাল শাড়ি কিনেছে? এই রং তো সাধারণ। শৈলীর গলা একটু কেঁপে গেল। শাড়ি কেন এনেছেন নিশান ভাই? আমি তো শাড়ি পরি না। নিশান এবার এক পা এগিয়ে এলো, খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আজকে পড়বি, শুধু একবারের জন্য। শৈলী বিভ্রান্ত চোখে ওর দিকে তাকিয়ে রইল। কৌতূহল দমাতে বললেই ফেলল, আজকেই পরবো? কেন? কারণ আছে তাই। নে, চটপট পরে নে তো। বলেই নিশান শৈলীর হাতে শাড়িটা ধরিয়ে দিল। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল শৈলী। প্রথমত সে কখনো শাড়ি পরেনি, দ্বিতীয়ত এর আগে শখ করে তাও দুবার শাড়ি পরেছিল, তখন রিমি পরিয়ে দিয়েছিল। সে তো নিজে নিজে পরতেই পারে না, আবার হাঁটতেও খুব সমস্যা হয়, এখন এই শাড়ি পরবে কিভাবে? শৈলীর অন্ধকারে ঢেকে যাওয়া মুখটা দেখে নিশান নরম কণ্ঠে শুধালো, ও শিট, তুই শাড়ি পরতে পারিস না তাই না? শৈলী মাথা নিচু করে বলল, আগে রিমি পরিয়ে দিয়েছিল নিশান ভাই, আমি তো পারি না। নিশান কাঁধ ঝাঁকালো, নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা, কোনো সমস্যা নেই, ব্লাউজ আর পেটিকোটে বাথরুম থেকে পরে আয়, শাড়ি আমি পরিয়ে দিচ্ছি। অবাক হয়ে যায় শৈলী। আপনি শাড়ি পরাতে পারেন? পারি না, কিন্তু হয়ে যাবে, একটু ইউটিউব দেখলেই হবে। শৈলী নিশানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ও কি সত্যি সিরিয়াস নাকি মজা করছে। নিশান যদি ইউটিউব দেখে শাড়ি পরানোর কথা বলে তাহলে ওর আত্মবিশ্বাসের অভাব নেই। নিশান ভাই, এটা এত সহজ না। শৈলী অসহায় ভঙ্গিতে বলল। নিশান নির্লিপ্ত স্বরে বলল, আমি তোকে ফেলে দেবো নাকি, চিন্তা করিস না, হয়ে যাবে। শৈলী ঠোঁট কামড়ে দৃষ্টি ঘুরিয়ে নিল। সত্যি কি হবে? আমি আমি আগে ব্লাউজ আর পেটিকোট পরে আসছি। বলে দ্রুত বাথরুমের দিকে চলে গেল শৈলী। ওর বুকের ভেতর কোথাও যেন ধুকপুক করছিল। এতক্ষণ পর্যন্ত যা ঘটেছে তার জন্য না, বরং এরপর যা হতে যাচ্ছে তার জন্য। শৈলী যখন ফিরে এলো, নিশান তখন ইউটিউবে কি যেন দেখছিল। শৈলী ইতস্তত দাঁড়িয়ে থাকলো চুপচাপ। নিশান এক ঝলক ওর দিকে তাকিয়ে বলল, আয়, দাঁড়া। নিশান ভাই, আপনি পারবেন?
শৈলীর কণ্ঠ ধরা ধরা শোনালো। নিশান এবার শাড়ির আঁচলটা হাতে নিল, হেসে বলল, পারবো, কিন্তু এখন আর পিছিয়ে যাস না, আমি তোকে ভরিয়ে দিচ্ছি। শৈলীর শ্বাস আটকে ওর দিকে তাকিয়ে থাকলো। আজকের রাতটা সত্যি অন্যরকম হতে চলেছে। নিশান শাড়িটা হাতে নিয়ে ধীরে ধীরে শৈলীর কোমরের কাছে বেঁধে দিল। ওর আঙ্গুলগুলো অদ্ভুত যত্নে কাপড়ের ভাঁজ ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। শৈলী নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অজানা শিহরণ খেলা করছিল। নিশান মনোযোগ দিয়ে কাটের কাজ করা শাড়িটা কোমরে গুজেছিল, কিন্তু হঠাৎই শৈলীর ব্লাউজের ফাঁক দিয়ে ওর কোমরের একটু মসৃণ ত্বক দেখা গেল। নিশানের আঙ্গুলগুলো মুহূর্তের জন্য যেন থেমে গেল। চোখ সরিয়ে নিতে চাইলেও পারল না। বুকের ভেতর ধুকপুক করে উঠল। নিজেকে সামলে নিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে আনল, কিন্তু শৈলীর ত্বকের ছোঁয়া যেন তখনও অনুভব করতে পারছিল সে। গলা খাকারি দিয়ে বলল, ঠিক আছে, এবার আসলটা ঠিক করে নেই। শৈলী এতক্ষণ চোখ বন্ধ করেছিল। নিশানের গলায় সামান্য অস্বস্তির ভাঁজ টের পেয়ে চোখ খুলল সে। এক ঝলক ওর মুখের দিকে তাকিয়ে দেখল নিশানের চোয়াল শক্ত হয়ে আছে, যেন নিজেকে কন্ট্রোল করছে। শৈলীর ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি চলে এলো। তার মানে উনিও অপ্রস্তুত হন। নিশান এবার শাড়ির আঁচলটা কাঁধে ঠিক করে দিল। তারপর এক পা পিছিয়ে গিয়ে বলল, হয়ে গেছে, এবার আয়, আনিস সামনে দেখ। শৈলী ধীরে ধীরে ঘুরল। লাল শাড়িটা যেন ওর গায়ের সঙ্গে মিশে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই যেন চিনতে পারছিল না ও কি সত্যিও? নিশান কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, একদম ঠিক, টেনশন করিস না, বেশিক্ষণ পড়তে হবে না। এবার শৈলীর মনে হলো মূল প্রশ্নটা আসলো। তড়াক দৃষ্টিতে নিশানের দিকে তাকিয়ে বলে উঠল, আমি শাড়ি কেন পরলাম নিশান ভাই? বিয়ের জন্য। শৈলীর শরীর হিম হয়ে গেল, যেন ভুল শুনছে। সে বিস্ময়ে নিশানের মুখের দিকে তাকিয়ে রইল। কি? তার কণ্ঠে অস্ফুট স্বর কেঁপে উঠল। নিশান পুরোপুরি স্বাভাবিক ভঙ্গিতে বলল, বিয়ের জন্যই তো। তুই তো অবাক হচ্ছিস কেন? বিয়েতে শাড়ি না পরলে কোনো কোনো লাগবে কিভাবে? শৈলীর ঠোঁট শুকিয়ে গেল। নিশানের গলায় এমন আত্মবিশ্বাস, যেন এটাই একদম স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওর কাছে এটা স্বাভাবিক নয়। ও কি সত্যি বিয়ে করতে যাচ্ছে? কার সঙ্গে? কাকে বিয়ে করবে শৈলী? নিশানকে? আমি আমি কিছু বুঝতে পারছি না। শৈলী অসহায়ের মতো বলল। নিশান এবার হালকা হাসল। চোখে সেই পরিচিত গাম্ভীর্য খেলে গেল। বোঝার কিছু নেই শৈলী, শুধু দরজার বাইরে আয়, বাকিটা তোকে আমি নিজে বুঝিয়ে দেব। শুধু একটা কথা আবারও বলছি, কোনো নামহীন সম্পর্ক নিয়ে আমি তোর সাথে একটা রাতও কাটাতে পারবো না। বিয়ে করবো তোকে, বউ বানিয়ে একসাথে পথ চলা শুরু করবো। যেহেতু আজ রাত থেকে আমাদের এই বাংলোতে থাকতে হবে, সেহেতু তোকে আলাদা ঘরে একা রাখার কোনো প্রয়োজন নেই। বরং যেটা ভবিষ্যতে হবে সেটা এখনই করে আমরা একা থাকা শুরু করি, এটা উত্তম। শৈলীর বুকের ভেতর শ্বাস যেন আটকে আসছিল। সে কি সত্যি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে? না, নিশানের সাথে তার বিয়ে হবে, এতে তার কোনো সমস্যা নেই। বরং এতে তার থেকে বেশি খুশি আর কেউ হয়নি। নিজের ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পাওয়ার খুশিটা সবার। কিন্তু শৈলীর স্তব্ধতার কারণটা অন্য কিছু। শৈলীর এমন নীরবতা দেখে নিশান ভ্রুকুচকে তাকাতেই সে বলে উঠল, এটা কি ঠিক হবে নিশান ভাই? আপনি ভেবে চিন্তে করছেন? নিশান এবার সরু চোখ করে টানতে চাইল। কেন? এখানে বেঠিকের কি দেখলে? চোখের পানি আড়াল করল শৈলী, নাক টেনে বলল, আপনি বড় আব্বু আর বড় মার অনুমতি না নিয়ে আমাকে এভাবে বিয়ে করে ফেলবেন নিশান ভাই? এটা কি ঠিক হবে বলুন? মা বাবার আশীর্বাদ না থাকলে কেউ কখনো সুখী হতে পারে না। আপনি তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমাকে এখনই বিয়ে করবেন? বড় আব্বু বড় মা কেউ তো আমার মেনে নেবে না নিশান ভাই। তখন যদি পরে ওনারা সত্যি সত্যি আমায় কখনোই মেনে না নেন, আমি তখন কোথায় যাব? কি করব আমি তখন? নিশান একদম থেমে গেল। শৈলীর কথা ওকে প্রচণ্ডভাবে নাড়া দিল। শৈলীর চোখে জল টলমল করছিল, গলার স্বরও কাঁপছিল স্পষ্টভাবে। আমি আপনাকে অনেক ভালোবাসি নিশান ভাই। মাকে তো কাছে পাইনি, তাই বাবার পরে আপনার থেকে বেশি আর কাউকেই ভালোবাসি না আমি। কথা শেষ করতে পারল না শৈলী। নিজের বুকের ওপর হাত রেখে যেন নিজেকেই শক্ত করার চেষ্টা করল।
আমি আপনাকে সারা জীবন পাশে চাই, কিন্তু আমি চাই না আপনার পরিবারের জন্য আমি কোনো বিপদের কারণ হই। আপনি কি ভাবতে পারেন আমি আপনাকে কষ্ট দিয়ে সুখে থাকবো? আপনার বাবা মা যদি আমাকে মেনে না নেন, তাহলে তখন আপনি কি করবেন বলুন? তাদের ছেড়ে চলে যাবেন? তাদের সঙ্গে দূরত্ব তৈরি করবেন, নাকি আমাকে? শৈলীর কণ্ঠটা এতটা কাঁপছিল যে নিশানের বুকটা মোচড় দিয়ে উঠল। আমি তো আপনাকে বেছে নিয়েছি নিশান ভাই, কিন্তু আপনার যদি একদিন আমাকে নিয়ে অনুতপ্ত হন, আপনি যদি একদিন মনে হয় আপনার পরিবারের জন্য আমি একটা বাধা, তখন কি হবে? তখন কোথায় যাব আমি? শৈলী এক নিঃশ্বাসে কথাগুলো বলেই মুখ নিচু করে ফেলল। ওর ভেতরে যেন হাজারটা ঝড় বইছে। নিশানের ভালোবাসার প্রতি বিন্দু মাত্র সন্দেহ নেই তার, কিন্তু ভবিষ্যতের ভয় ওকে কুঁকড়ে ফেলেছে। নিশান শৈলীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে এক অদ্ভুত ধৈর্য, এক গভীর ভালোবাসা। ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর ভেজা মুখটা উঁচু করল, চিবুকটা ছুঁয়ে দিল আলতো করে। চোখের জলের দাগে আঙ্গুল ছুঁয়ে খুব শান্ত স্বরে বলল, শৈলী, তুই জানিস তোর সবচেয়ে বড় ভুলটা কি? শৈলী নিশানের গভীর চোখের দিকে তাকালো। তুই এখনো বুঝতে পারিস নি আমি কখনো তোকে ছেড়ে যাব না। ছেড়ে যাওয়ার জন্য তোকে নিজের কাছে আনিনি। তুই এখনো বুঝতে পারিস নি আমার পরিবার মানে শুধু বাবা আর মা না, তুই আমার পরিবার। তুই ভাবছিস আমি তাদের হারানোর ভয় পাই না? আমি কি এতটাই স্বার্থপর? কিন্তু শোন শৈলী, তুই যদি আজ এই সম্পর্ক নিয়ে ভয় পাস, তাহলে আমরা কখনো একসাথে থাকতে পারবো না। কখনো তুই পাবি না, কারণ জীবন মানে শুধু সুখ না, লড়াইও আছে। আর আমি লড়াই করতে পারি, কারণ আমার পাশে তুই আছিস। নিশান এবার শৈলীর দু কাঁধ শক্ত করে ধরল। তুই কি জানিস তোর ভয় আমাকে কতটা কষ্ট দিচ্ছে? তুই ভাবছিস আমার পরিবারের জন্য আমি তোর হাত ছাড়ব? শোন, আমি একদিন না একদিন তাদের মেনে নিতেই বাধ্য করব। সময় লাগবে, সমস্যা আসবে, কিন্তু তুই যদি পাশে থাকিস আমি সব কিছু সামনে নিতে পারবো। কিন্তু তুই যদি নিজেই ভয় পেয়ে যাস, পিছু হটিস, তাহলে আমি কিভাবে এগোবো বল? আর সবচেয়ে বড় কথা, তুই এইসব নিয়ে চিন্তা করবি কেন? এইসব তো আমার চিন্তা। এসব নিয়ে শুধু শুধু চিন্তা করে তুই কেন আমি কষ্ট দিচ্ছিস শৈলী? শৈলীর ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিশানের হাতের শক্ত স্পর্শ ওকে আশ্বস্ত করছে, কিন্তু ভয়টা তখনও মন থেকে পুরোটা যায়নি। আমি আমি আপনাকে কষ্ট দিতে চাই না। নিশান এবার এক ঝটকায় ওকে নিজের বুকে টেনে নিল। শৈলীর কপালে সেদিনকার মতো গভীর একটা চুমু খেয়ে ফিস করে বলল, তাহলে কষ্ট দিস না, শুধু আমার হাতটা ধর, তারপর যা হবে তা আমি দেখব। শৈলী নিশানের শক্ত বুকে মুখ লুকিয়ে ফেলে ফুপিয়ে কেঁদে উঠল। নিশান ওর মাথায় হাত বোলাতে লাগলো, যেন এই ভালোবাসার আশ্রয় থেকে কখনো ওকে আলাদা হতে দেবে না। নিশানের হাতের উষ্ণতা, ওর কণ্ঠের দৃঢ়তা শৈলীর বুকের ভেতর একটা অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল। এতদিন ধরে জমে থাকা ভয়, সংশয়, কষ্ট সব যেন নিশানের এই শক্ত আশ্বাসে ধীরে ধীরে গলতে থাকলো। নিশান ওর কপালে ঠোঁট ছুঁয়ে রাখলো কিছুক্ষণ, তারপর নরম স্বরে বলল, তুই শুধু বিশ্বাস রাখ শৈলী, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। শৈলী নিশানের বুকে মাথা গুজে রেখেই মাথা নাড়ল। হঠাৎ কাপা কণ্ঠে বলে উঠল, আমার শুধু একটা অনুরোধ নিশান ভাই, আপনি কখনো আমার ছেড়ে যাবেন না, কখনো আমার অস্তিত্বকে অস্বীকার করবেন না। নিশান এক মুহূর্তও দেরি করল না, একেবারে শক্তভাবে বলল, মরতে পারি, কিন্তু তোর হাত ছাড়তে পারবো না শৈলী। এটা কথার কথা না, এটা আমার প্রতিশ্রুতি। শৈলী চোখ বন্ধ করল। বুকের মধ্যে ধুকপুকানি কমছে না, কিন্তু নিশানের কণ্ঠের বিশ্বাস ওর ভয়গুলোকে ঢেকে দিতে লাগলো। নিশানের শক্ত বুকে ওর নিরাপদ আশ্রয় মিলছে, এ আশ্রয় ও কখনো হারাতে চায় না। নিশান শৈলীর হাত নিজের হাতে নিয়ে শক্ত করে ধরল, যেন বলে দিচ্ছে এই হাত আর কখনো ছেড়ে যাবে না। হঠাৎ করেই ট্রিং ট্রিং করে কলিং বেল বেজে উঠল। শৈলী চমকে উঠল। নিশানও কপাল কুঁচকে দরজার দিকে তাকালো। এত রাতে এখানে কে আসতে পারে? হঠাৎ করেই কিছু মনে পড়তেই নিশাল একটা গভীর নিঃশ্বাস নিয়ে শৈলীর কাঁধে হাত রাখল। তুই এখানে থাক, আমি দেখে আসছি। কিন্তু শৈলী কি আর থাকতে পারে? নিশানের সাথে সাথে ও নিজেও এগিয়ে এলো দরজার দিকে। নিশান ধীর পায়ে দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে দুজনেরই চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে আকাশ, আদিব, কাজী সাহেব
আর দুজন মেয়ে, যারা সম্ভবত সাক্ষী। নিশান দীর্ঘশ্বাস ফেলল। আকাশ যে এত দ্রুত কাজে নিয়ে আসবে সে ভাবেনি। আকাশ নিশানকে দেখে হাসি চাপাতে না পেরে বলে উঠল, বন্ধু, তুমি যে বলেছিলে সময় নিয়ে আসতে, বিয়ে যেহেতু হবেই তাহলে দেরি করে ঝামেলা বাড়ানোর দরকার কি? আমরা তো আছি। আদিপ হেসে যোগ করল, তুই রাজি, আমি রাজি, নিশান ভাই রাজি, বাকি দেরি কিসের? আজই কাজটা সেরে ফেলা যাক। শৈলী হতবাক হয়ে একবার নিশানের দিকে একবার ওদের দিকে তাকালো। নিশান এবার এক ধাপ সামনে গিয়ে গভীর চোখে শৈলীর দিকে তাকালো। শৈলীর বুকের ভেতর কিছু একটা ধক করে উঠল যেন। দৃষ্টির অর্থ বুঝে গেছে সে, খুব ভালো করে বুঝে গেছে। শৈলী এখনও হতবাক, এত কিছু কিভাবে এত দ্রুত ঘটে গেল। নিশানের গভীর দৃষ্টিতে ওর চোখ আটকে গেল। শৈলী শেষবারের মতো বলছিল, তুই রাজি আছিস তো? নিশান ধীর গলায় জিজ্ঞেস করে। শৈলী নিশানের মুখের দিকে তাকিয়ে রইল। ভয়, দ্বিধা, বিস্ময় সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি ওকে ঘিরে ধরেছে। কিন্তু নিশানের চোখের গভীরতা ওকে আশ্বস্ত করল যেন। ও কি এই মানুষটার হাত ছাড়তে পারবে? ধীরে ধীরে শৈলী চোখ নামিয়ে ফেলে, কিন্তু সেটাই যেন সম্মতির ইঙ্গিত দেয়। আকাশ সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠল। বাহ, তাহলে আর দেরি কেন? কাজী সাহেব সামনের টেবিলের ওপর কাগজপত্র সাজিয়ে নিলেন। আকাশ, আদিব আর দুই মেয়ে সাক্ষীর জায়গায় বসল। নিশান শান্ত মুখে কলম হাতে নিয়ে নিজের নাম সই করল। তারপর কলমটা শৈলীর দিকে বাড়িয়ে দিল। শৈলীর হাত কাঁপছে, কিন্তু নিশানের চোখে যে প্রতিশ্রুতি দেখল তাতেই সাহস পেয়ে গেল সে। গভীর শ্বাস নিয়ে ও নিজেও সই করে দিল। সব ফর্মালিটি শেষ করে কাজী সাহেব ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে তারা স্বামী স্ত্রী। আকাশ আর আদিব একসাথে বলে উঠল, মাশাল্লাহ, নিশান ভাই আর ভাবি অফিসিয়ালি দাম্পত্য জীবনে পা দিলেন। শৈলী এতক্ষণ কিছুই বুঝতে পারছিল না, কিন্তু যখন নিশান ওর দিকে তাকিয়ে মৃদু হাসল তখন সব ধোঁয়াশা কেটে গেল। ও এখন নিশানের স্ত্রী। নিশান ধীর গতিতে ওর দিকে এগিয়ে এসে খুব আস্তে বলল, সবটা মনে হচ্ছে? শৈলীর চোখে পানি চলে এলো, কিন্তু এবার আর ভয় নয়, বরং গভীর ভালোবাসার। নিশান ওর চোখে ভেজা চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, কাঁদছিস কেন? চোখের পানি ফেলার জন্য বিয়ে করলাম? শৈলী ঠোঁট কামড়ে চোখের পানি আটকে রাখার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। নিশান আরও একটু এগিয়ে এসে ওর কপালে আলতো করে হাত রাখল। স্বপ্ন না শৈলী, এটা একদম সত্যি। আজ থেকে তুই শুধু আমার, আর এই নিশান তালুকদার তোর। এবারে নিশানকে ভেঙে চুরে গুড়িয়ে শেষ করে দিত, দেখি কেমন খেয়াল করতে পারিস। শৈলী নিশানের গভীর চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এতটা ভালোবাসা কিভাবে সম্ভব। আকাশ পাশ থেকে হেসে বলল, শৈলী আপু, না মানে থুক্কু ভাবি, এখন তো একটু হাসতে হয়, কাঁদতে নেই। আদিব যোগ দিল, নিশান ভাই, দয়া ও মেহেরবানি করিয়া একটা রুমাল দিন ভাবিকে। নিশান মুখে কঠিন ভাব ধরে বলল, রুমাল লাগবে না, আমি তো আছি। বলেই নিজের আঙ্গুল দিয়ে শৈলীর গাল বেয়ে নেমে আসা অশ্রুকণা মুছে দিল। শৈলীর গা শিউরে উঠল, কিন্তু এবার আর পিছু হটার কিছু নেই। নিশান ওর হাতটা নিজের শক্ত হাতে মুঠো করে ধরল। তুই ঘরে যা, আমি আপদগুলি বিদায় করে দিয়েছি। শৈলী এবার সত্যিই হাসল, একটা অভয় পাওয়া ভালোবাসায় পূর্ণ হাসি। অথচ ঘর প্রতিবাদে মুখরিত হলো আকাশ এবং আবিদ। আকাশ হতবাক হয়ে যায়। এই যে নিউ কাপল, এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন ঘরে যাবে মানে? ভাবি এখন ঘরে যাবে কেন? আজব, এ তো ভয়ানক কথা, আমি কখনো শুনিনি। নিশান কিছু বুঝল না। তো ঘরে না গিয়ে যাবে কোথায়? আকাশ এবার আশেপাশে তাকিয়ে সতর্ক দৃষ্টি ফেলে বলল, ছি নিশান, এসব কী ধরনের অভদ্রতা? তুমি এত বড় হয়েও কিছু জানো না? তুমি তো দেখছি আমার মান সম্মান সব মরুভূমির বালিতে গুড়িয়ে দেবে। ভাবি এখন কেন ঘরে যাবে? বলো কেন? ঘরটা তো এখনো সাজানো হয়নি, ঘরটা আগে সুন্দর করে সাজাতে দাও, তারপর ঘরে যাবে। বলেই নিশানের প্রতিক্রিয়া অপেক্ষা করল না আকাশ। জোর গলায় হাঁক ছুঁড়ে ওদের সাথে আসা দুটো মেয়েকে উদ্দেশ্য করে বলল, গার্লস, আমরা আসার সময় যে গোলাপ আর বেলি ফুলগুলো নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো দিয়ে আমাদের নিশান বাবাজির ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে দাও। খুব রোমান্টিকভাবে সাজাবে, বুঝলে? এমনিতে ছেলেটা খুব আনরোমান্টিক, তো
টাটকা নিরামিষের বাজার খুলে বসে মাঝে মাঝে। তাই এমনভাবে রোমান্টিক করে ঘর সাজাবে যাতে বেটা নিজেও রোমান্টিক হয়ে যায়। নিশান বিরক্ত চোখে আকাশের দিকে তাকালো। আকাশ, এসব নাটকের দরকার নেই, তোরা যা, আমি শৈলী ঘরে যাচ্ছি। আদিপ তখনই মাথা নেড়ে বলল, না না নিশান ভাই, এভাবে চলবে না। আমরা এত কষ্ট করে এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল বানানোর সুযোগ এনেছি, আর আপনি সেটা নষ্ট করে দেবেন? আকাশ আবার ভ্রু উঁচিয়ে বলল, একদমই না। আজকের রাত কিন্তু নর্মাল রাত না নিশান, এটা ফার্স্ট নাইট। ইউ নো হোয়াট, খাঁটি বাংলায় বাসর রাত। ভাবির জন্য একটা মেমোরেবল মুহূর্ত হওয়া দরকার, বুঝলি নিরামিষের বস্তা। শৈলী এতক্ষণ চুপচাপ সব শুনছিল, এবার লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল। ওর মুখ লাল হয়ে উঠেছে। নিশান বুঝতে পেরে তীক্ষ্ণ গলায় বলল, তুই চুপ কর আকাশ। আকাশ একটুও পাত্তা না দিয়ে মেয়েগুলোকে আবারও নির্দেশ দিল, শুধু ফুল না, লাইট, মোমবাতি একদম সিনেমার মতো করে সাজাতে হবে, যাতে নিশান দেখেই প্রেমে পড়ে যায়। আবার শালা জীবনে বাসর ঘর দেখেছিস বল, কত সুন্দর হয় জানিস? নিশান ভ্রু কুঁচকে বলল, এমন করে বলছিস যেন তুই হাজারবার দেখেছিস। আকাশ এবার আবারও নিজের কবি রূপে ফিরে গেল। একগাল হাসি দিয়ে গলা ঝাঁঝিয়ে জবাব দিল, শোন ভাই, আমি বাসর রাত নিজে দেখিনি ঠিকই, কিন্তু জ্ঞানগর্ভ বই, পুস্তক, সিনেমা, নাটক আর অভিজ্ঞ লোকজনের গল্প শুনে একেবারে পিএইচডি লেভেলের এক্সপার্ট হয়ে গেছে। নিশান বিরক্ত মুখে বলল, আচ্ছা, তোর সে জ্ঞান গর্ভ তত্ত্ব শুনি তাহলে। আকাশ মুখে গুরুগম্ভীর ভাব এনে হাত তুলে বলতে লাগলো, বাসর রাত মানে শুধুই ফুল আর আলো নয় ভাই, এটা হলো এক অন্যরকম মায়াময় রাত। বাতাসে থাকবে সুগন্ধি আতর, মৃদু আলোয় হবে চোখাচোখি, তীক্ষ্ণ দৃষ্টির মাঝে জ্বলবে আবেগের আগুন, আর ভাবির গালে থাকবে লাজুক লালিমা। শৈলী বিষম খেল। নিশান ভ্রু কুঁচকে রইল। আদিপ ফিসফিস করে বলল, ওরে বাবা, মনে হচ্ছে ভাই তো পুরো কবি হয়ে গেলে। আকাশ পাত্তা না দিয়ে চালিয়ে গেল, আগে শেষ করতে দে বলদ। শোনো, ভাবির রেশমি চুলের ঘ্রাণ নিশান ভাইয়ের নাকে গিয়ে লাগবে, আর নিশান ভাই মনে মনে বলবে, ওহে চাঁদ, আজ তোর আলো আমার লাগবে না, কারণ আমার সামনে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর আলো বসে আছে। আর তখনই হিন্দি সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে উঠবে, ধুম তানা তানা তেরে না তেরে না। শৈলী ঠোক গেল, মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। শেষে কিনা হিন্দি সিরিয়াল, আকাশ বলেই থাকলো। তারপর নিশান ভাই ধীরে ধীরে এগিয়ে গিয়ে ভাবির হাত ধরবেন। ভাবি তখন নিজের দিকে তাকিয়ে থাকবে, মনে মনে ভাববে, আজ আমি কারো স্ত্রী হয়ে গেছি। তখন আরেকটা বাংলা মিউজিক বেজে উঠবে, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। শৈলী এতক্ষণ ধৈর্য ধরেছিল, এবার সত্যি মুখ ঢেকে ফেলল। আদিপ হাসতে হাসতে বলে উঠল, ভাই, তোমার কথায় তো আমি নিজেই লজ্জা পেয়ে যাচ্ছি। নিশান ঠান্ডা গলায় শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আকাশ, চুপ করবে? আকাশ চোখ টিপ দিয়ে বলল, না দোস্ত, তুই আমাকে আজ কোনো মহাশক্তি দিয়ে থামাতে পারবি না, না না না, এ কখনোই হবে না। শোনো বন্ধু, আমি শুধু তোমার লাইফে একটু রোমান্স আনতে চাই, এত কড়া হইও না, অন্তত আজকের দিনটা, রাতটা উপভোগ করো। নিশান এক দীর্ঘশ্বাস ফেলে শৈলীর দিকে তাকালো। ওর গাল তখনও লাল, চোখে গভীর লাজুক একটা ভাব। নিশানের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ঠিক আছে, তোর কথা মতো ঘরটা সাজা, তবে তুই আর আদিব কাছে শেষ করে কেটে পড়বি। আমি একটা বান্ধাকে এখানে দেখতে চাই না। আকাশ মুখ বাঁকিয়ে বলল, হায় হায়, এত নিষ্ঠুরতা। যাই হোক, সাজানোর পরেও যদি কোনো সাজেশন লাগে জানাস, আমি কিন্তু বাসর রাতের স্পেশাল অ্যাডভাইজার। নিশান এবার সত্যি রাগে চোখে তাকাতেই আকাশ আর আদিপ হুড়মুড় করে কাজ শুরু করে দিল, আর শৈলী দাঁড়িয়ে মুচকি হাসতে লাগলো। এতদিনে ও বুঝে গেছে, এই আকাশ নামক বন্ধু ছাড়া নিশানকে যে আসলেই অসম্পূর্ণ দেখায়। নিশান তাকিয়ে দেখল শৈলীর মুখে এক চিলতে লাজুক হাসি, চোখে গভীর প্রশান্তি। নিশানের ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে উঠল। দায়িত্বের অবহেলা করেনি আকাশ এবং আবিদ। দুই বান্ধবীকে সাথে নিয়ে সবাই মিলে স্বপ্নের এক অলৌকিক রাজ্যের মতো বাসরঘর সাজিয়েছে। ঘরের মাঝখানে রাখা বিশাল বিছানায় গোলাপ আর বেলি ফুলের মেলবন্ধনে সাজানো।
গোলাপের লাল আর সাদা পাপড়িগুলো বিছানার চারপাশে ছাড়িয়ে দেওয়া হয়েছে, যেন প্রেমের আগুন আর শান্তির সাদা মেঘ একসাথে মিশে গেছে। বেলি ফুলের স্নিগ্ধ সৌরভ ঘরটিকে মোহনীয় করে তুলেছে, যেন প্রতিটি শ্বাস প্রশ্বাসে ভালোবাসার সুগন্ধ ভেসে আসে। ঘরের দেয়াল জুড়ে ঝুলানো ছোট্ট ছোট্ট ফুলের মালা গোলাপ আর বেলির মিশেলে তৈরি। মোমবাতির আলোয় ঘরের প্রতিটি কোণ আলোকিত। মৃদু আলোয় গোলাপের লাল আভা আর বেলির সাদা স্নিগ্ধতা মিলে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। মোমবাতির শিখাগুলো নরম হাওয়ায় দুলছে। বিছানার পাশে রাখা ছোট্ট টেবিলে গোলাপের একটি গুচ্ছ সাজানো, তার পাশে বেলি ফুলের একটি ঝাড়। ঘরের এক কোণে রাখা আয়নাটাও মোমবাতির আলোয় ঝলমল করছে, যেন নিশান আর শৈলীর প্রতিচ্ছবি সেই আয়নায় ধরা দেবে তাদের প্রেমের প্রথম রাতের সাক্ষী হয়ে। ঘরের বাতাসে ভাসছে গোলাপ আর বেলির মিশ্র সুবাস, যেন প্রকৃতি নিজেই তাদের বাসরাতের সাক্ষী হতে চায়। ঘরের বিছানাটাও যেন স্বপ্নের এক নরম আস্তরণে মোড়া। গোলাপ আর বেলি ফুলের মেলবন্ধনে সাজানো এই বিছানাটা দেখতে একেবারে রূপকথার রাজকীয় সজ্জার মতো। গোলাপের লাল পাপড়িগুলো বিছানার চারপাশে ছড়ানো, আর বেলি ফুলের সাদা পাপড়িগুলো সেই আগুনকে শান্তির স্নিগ্ধতায় মোড়া দিয়েছে। এই অপূর্ব সাজানো বিছানায় শৈলী একা বসে আছে, তার গালে লজ্জার লাল আভা, চোখে গভীর আবেগ আর অনিশ্চয়তার মিশেল। সে বিছানার কিনারায় ধীর অভিব্যক্তিতেই বসে আছে, হাত দুটো রীতিমতো কাঁপছে। মনে হচ্ছে যেন এই অপূর্ব সাজানো ঘরটার মাঝে নিজেকে একটু অসহায় মনে করছে সে। শৈলীর চোখে লাজুকতার ছাপ, সে বারবার নিচের দিকে তাকাচ্ছে, যেন এই মুহূর্তটির সৌন্দর্য তার জন্য একটু বেশি হয়ে গেছে। লম্বা চুলগুলো আজ দিশেহারা, হালকা বাতাসে উড়ছে, যেন তারা তার লজ্জাকে আরও বাড়িয়ে দিচ্ছে। শৈলীর মনে হচ্ছিল এই বিছানাটি যেন তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার লজ্জা তাকে এই মুহূর্তটিকে পুরোপুরি উপভোগ করতে দিচ্ছে না। এদিকে নিশান সদর দরজা বন্ধ করতে গেছে, অথচ মুখ কুঁচকে তাকিয়ে আছে সে। তার কারণ আদিব ভদ্র ছেলের মতো রাস্তার ধারে চলে গেলেও আকাশ বানরের মতো সদর দরজায় ঝুলে আছে। তার চোখে মুখে দুষ্টমির আভাস, তবে নিশানের চোখ দেখে মনেই হচ্ছে যে সে যে কোনো সময় ঘুষি মারবে আকাশের মুখে। আকাশ এবার মিনমিন করে দুষ্টু হেসে বলল, বেস্ট অফ লাক বন্ধু। নিশান ভ্রু কুঁচকে তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, থ্যাংক ইউ। আকাশ এবার একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুই কি নার্ভাস হচ্ছিস ভাই? নিশান বিরক্ত মুখে দাঁত চেপে বলে, আকাশ, তুই এখান থেকে যাবি নাকি তোকে নিজ হাতে সরাতে হবে? আকাশ ভ্রু নাচিয়ে বলে, আহারে, এত রাগ কিসের? আমি তো শুধু বন্ধু হিসাবে হেল্প করতে চাই। নিশান ঠান্ডা গলায় বলে, তোর হেল্প না করলে আমি বেঁচে যাই। অনেক হেল্প করেছিস, এখন আল্লাহর ওয়াস্তে বিদায় হ। আকাশ একটু নাটকীয় মুখ করে বলে, আহা, বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে কি সুন্দর রোমান্টিক কথোপকথন চলছে, ভাবি যদি শুনে ফেলে। নিশান এবার সত্যি রেগে গেল। আকাশ, আমি 3 পর্যন্ত গুনব, তারপর যদি তোকে এখানে দেখি মনে রাখিস তোকে হাসপাতালে পাঠিয়ে তবে বাসার ঘরে ঢুকবো। আকাশ এবার সত্যি একটু ঘাবড়ে গেল, কিন্তু যাওয়ার আগে শেষ একবার বলেই গেল, এ ভাই, একটা টিপস দেই শোন, ভাবির সাথে ভদ্র ব্যবহার করিস কিন্তু। নিশান এবার চোখ গরম করে যথাসম্ভব রাগ দেখিয়ে বলল, ঘুষি চিনিস? আকাশ মুখ কুঁচকে তাকালো। আজব, চিনব না কেন, শোন তবে। আকাশ গলা ঝাঁকিয়ে ভাবলেশীন গলায় বলতে শুরু করলো, ঘুষি হলো এমন এক ঐতিহাসিক অস্ত্র যা সৃষ্টির আদিকাল থেকে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর মূল উপাদান হলো একগুচ্ছ আঙ্গুল, একটি শক্তিশালী মুঠো এবং যথাযথ লক্ষ্যবস্তু, যা সাধারণত প্রতিপক্ষের নাক, গাল বা পেট হয়ে থাকে। নিশান মুখ শক্ত করে তাকিয়ে রইল, আর আকাশ উৎসাহ নিয়ে চালিয়ে গেল, ঘুষির বহুমুখী ব্যবহার রয়েছে বুঝলি ভাই। এটা শুধুমাত্র আত্মরক্ষার জন্য নয়, বরং বন্ধুত্বের নিদর্শন হিসেবেও কাজে লাগে। যেমন ধর, যখন কোনো বন্ধু বাসরের দরজায় দাঁড়িয়ে অতিরিক্ত বকবক করে, ঘুষির মাধ্যমে বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়। তার মস্তিষ্ককে সাময়িক বিরতিতে পাঠানো যায় এবং প্রয়োজনে মুখের গড়ন সামান্য বদলানো যায়, যাতে সে ভবিষ্যতে অনর্থক কথা বলা থেকে বিরত থাকে। নিশান এবার ভ্রু কুঁচকে বলল,
সোজা চলে যা, নইলে নিজ শরীরে প্র্যাকটিক্যাল টেমে পেয়ে যাবে। আকাশ হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল। আহা, মারামারি নয় ভাই, ভালোবাসা। নিশান দীর্ঘশ্বাস ফেলল। আকাশ এবার ভ্রু নাচিয়ে বলে, আমার এক্সাম তো নিলি, এবার তুই বল তো চুমু কাকে বলে? চুমু জিনিস আজ তোর কাজে লাগতে পারে তো, বল দেখি পারিস কিনা। নিশান এবার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। সিদ্ধান্ত নিল আজ সে আকাশের হার্ট অ্যাটাক করিয়ে দিবে। তারপর ধীর স্থির গলায় বলতে শুরু করলো, চুমু হলো দুই ঠোঁটের সম্মিলিত এক বিপ্লব, যে অনুভূতি, আবেগ এবং নীরব প্রতিশ্রুতির এক অনবদ্য সংমিশ্রণ। এটি কখনো নরম শিশুবিন্দুর মতো মিষ্টি, কখনো গরম কফির মতো গভীর, আবার কখনো সমুদ্রের ঢেউয়ের মতো উচ্ছ্বসিত। এটি এমন একটা আর্ট যা সঠিক মুহূর্তে সঠিক মাত্রায় প্রয়োগ করতে জানতে হয়, যেটা তোর মতো গাধারা নাও পারতে পারে। আকাশ থমকে গিয়ে হাঁ করে নিশানের দিকে তাকিয়ে রইল। নিশান থামল না, এবার সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে বলল, চুমুর সবচেয়ে চমৎকার বিষয় হলো এটা কখনো একতরফা হয় না, বরং দুটি হৃদয়ের সম্মিলিত সম্মতি নিয়েই তৈরি হয়। যেমন ধর, যদি বাসর ঘরে কারো চোখে ভয় কিংবা দ্বিধা থাকে, তাহলে সেটা ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে কাটিয়ে দিতে হয়। চুমু কোনো মেকানিক্যাল প্রক্রিয়া না, বরং তো হৃদয়ের গভীরতম আবেগের ভাষা, যা বলার থেকে বেশি কিছু বোঝায়। আকাশ একদম স্থির। সে চোখ বড় বড় করে নিশানের দিকে তাকিয়ে বলল, এ ভাই, তোরে কি ভূতে ধরলো নাকি? আই ক্যান্ট বিলিভ, তুই তো দেখছি নিরামিষের বস্তা না, তুই তো একদম দেখছি প্রেমতত্ত্বের মাস্টার মাইন্ড। এত বিশদ সংজ্ঞা, তুই কি লুকিয়ে লুকিয়ে রোমান্সের বই পড়ে এসেছিস দোস্ত? নিশান এবার ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। বই না, অভিজ্ঞতা। এখন চুপচাপ কেটে পড়, নাহলে তোকে চুমুর বদলে ঘষি টেমো দিয়ে বাসা পাঠাবো। আকাশ আর দাঁড়ানোর সাহস করল না, তাড়াতাড়ি পালাতে লাগলো। কিন্তু যাওয়ার আগে দরজার ফাঁক দিয়ে মুখ বের করে বলল, বুঝেছি, বাসর রাতে নিরামিষ থেকেও যে আস্ত মশলাদার ঝালমুড়ি বেরোতে পারে, সেটা আজ চোখে দেখলাম। তারপর দ্রুত পায়ে সটকে পড়ল, কিন্তু দরজার বাইরে থেকে আবার চিৎকার দিল, বাসর রাত এনজয় করিস, নিরামিষ থুকু আমিষ বাবাজি, সকালে অনুভূতি শুনতে চলে আসবো। নিশান এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। মনে মনে প্রতিজ্ঞা করল আকাশকে একদিন ঠিকই বাসর ঘর স্পেশাল একটা ঘুষি উপহার দেবে সে। ঠোঁট গোল করে শ্বাস ফেলে সে এবার দরজা বন্ধ করে দিল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে ওপরের দিকে তাকালো। ঘরটা মৃদু আলো ছড়াচ্ছে।